তেমা চৌধুরী মাথায় হাত দিয়ে বসে আছেন। রহিমা আইস ব্যাগটা নিয়ে দৌড়ে এলো, মাথায় ঠেসে ধরলো সাথে সাথে। এত জোরে রেখেছে মনে হলো ফাতেমা চৌধুরীর মাথার খুলি খুলে পড়ে যাবে। ব্যথায় চোখ মুখের আকার বিকৃত করে পুরো বাড়ি কাঁপিয়ে চেঁচিয়ে উঠলেন, রহিমা বাইদানি, এটা কি করছোস? মাথা ফাটাই লাইছস আমার। ও মা গো, চামড়া খসে পড়ে গেছে মনে হয়। সরি সরি আম্মা, আমার ভুল হয়ে গেছে। আমি চিন্তা করলাম আপনার মাথা গরম, তাই ঠান্ডা করবার জন্য বরফ লয়ে আইছি, আর ভুল হইব না। মাইয়া বিয়া দিয়া নানি হয়ে গেছস, এই বয়সে তোর আবার ভুল? নিকুচি করলাম তোর ভুলের, ফাজিল বেডি। সরেনতে, সহ্য হয় না তোকে কাউরে। কোন কুনজর যে পড়লো আমার বাড়িটাতে। রহিমা মুখ বাঁকিয়ে ফাতেমা চৌধুরীর আড়ালে আবডালে ভেঙচি কাটলো, চাপা সরে বলল, বুইরা বেডি নিজে বাড়িতে অশান্তি ডাইকা আনছে, আবার চাপা চারে কার কুনজর পড়ছে। বিয়া না করলে মনে হয় জোর কইরা করাইব। জমের মতন ভয় পায় তুর্য বাবারে, মুখ ফুটে কিছু কইতে পারবে না, সারাদিন খালি বিলাপ করে। শাশুড়ির চিৎকারের শব্দ শুনে ড্রয়িং রুম ছেড়ে তড়িৎ গতিতে ছুটে এলো ত্রিহা ও মেহেরিমা দুজন। রহিমার দিকে এক নজর তাকিয়ে ইশারায় জিজ্ঞেস করলো ত্রিহা, কি হয়েছে? রহিমা এমন ভাব করলো যেন কিছুই জানে না, মৌনতা পালন করে এখন তার বৈশিষ্ট্য ও মুখকর্ম। মুখে কুলুপ এঁটে দাঁড়িয়ে আছে ঠাই। মেহেরিমা উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আম্মা? প্রশ্নটা মাথা ব্যথার মাত্রা দ্বিগুণ করে দেয় ফাতেমা চৌধুরী। তিনি আফসোসের স্বরে বলতে লাগলেন, আমার দুইটা বলিষ্ঠ শরীরের নাতি আছে বাড়িতে। আমি কি এখন তাদের বাচ্চা কাচ্চা না দেখে মরে যাইতাম বউ? এ কেমন অবিচার আমার সাথে? শাশুড়ির ভংচং কথার মানে বুঝতে বেশিক্ষণ লাগলো না দুজায়ের। দুজনেই নীরব বাকরুদ্ধ হয়ে পড়ে। তাদের চেহারা দেখে ফাতেমা চৌধুরী লাঠি আঁকড়ে ধরে দাঁড়ালেন। থমথমে কণ্ঠে বলে উঠলেন, আমার ড্রয়িং রুমে লইয়া যাও বউরা, আর ডাকো তোমাদের দুই পুত্রকে। ত্রিহা ও রহিমা ধরে ফাতেমা চৌধুরীকে নিচে নিয়ে আসলেন। পায়ের হাড্ডি ক্ষয়ে গিয়েছে ওনার, সিঁড়ি ভাঙতে কষ্ট হয় বেশ। সোফায় বসে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, তুর্য কই বউ? মেহেরিমা নিচু স্বরে জবাব দিলেন, ছেলেটা ঘুমোচ্ছে আম্মা। সন্ধ্যা হয়ে যাইতেছে, এখন ঘুমোচ্ছে? মিছে মিছে অসুস্থতার বাহানা করে ওরে চট্টগ্রাম থেকে ঢাকামুখো করলাম পড়ে পড়ে ঘুমানোর জন্য। এলো 3টা দিন, অথচ গত 2 দিনই বাহিরে কাটালো। যা করতে হবে জলদি করতে হবে, কথাটা বলতেই হবে ওর সামনে, ডাকো ওরে। আপনি ডাকেন আম্মা, আমি পারবো না। সোজা সাপটা সগক্তি মেহরিমার। তুর্যর রাগ গম্ভীর মুখটাকে অনেক ভয় পায় এবারের সকলে, বিশেষ করে ফাতেমা চৌধুরী একটু বেশি আতঙ্কগ্রস্ত হয়ে থাকে। এই বুঝি তুর্য রাগে ক্রোধে চৌধুরী বাড়ির এক একটা প্রাচীর ভাঙতে শুরু করলো। বাড়ির এক একটা সদস্য তার রাগ সম্পর্কে অবগত। তাছাড়া পাগল অবস্থায় 2.5 বছর যা করেছে, তাতে সবাই ভীত সন্ত্রস্ত হয়ে থাকে সূর্যকে দেখলেই। ফাতেমা চৌধুরীর কণ্ঠস্বর কেঁপে কেঁপে ওঠে, কী কও? তোমার পোলারে তুমি ডাকো, তোমারে তো কিছু বলবে না। তার আগে ওই অহমিকা না টহমিকা, ওরে কল দাও এখানে আসার জন্য। আর চিন্তা করতে পারবো না, করতে করতে মাথার ব্যথায় ছিঁড়া যেতেছে। ওদের একটা গতি না করে শান্তি পাবো না আমি। ত্রিহা আর চোখে মেহেরিমার দিকে তাকায়, ফোরন কেটে বলে, আম্মা, এটা কি উচিত হবে? তুর্য বিবাহিত, ওকে এই বিষয়ে অজ্ঞাত রেখে আরেকটা বিয়ে? ত্রিহা। সঙ্গে সঙ্গে চাপা গর্জন করলেন মেহরিমা। ঘটনার আকস্মিকতায় ফাতেমা রহিমা সবাই হতভম্ব। ত্রিহা চমকালো না, এটাই যেন হওয়ার ছিল, মুখভঙ্গি স্বাভাবিক নির্লিপ্ত। ক্ষমা করো আপা, কিন্তু ছেলেটার কাছ থেকে লুকানো চিঠি হচ্ছে না। কিন্তু ছেলেটার কাছ থেকে লুকানো ঠিক হচ্ছে না। তুর্য যদি কখনো জানতে পারে ও বিবাহিত, বিয়ের পরদিন ওর বউ পালিয়ে গিয়েছে, তাহলে কি হবে ভেবে দেখেছো? ছেলেটা আমাদের দিকে মুখ তুলেও তাকাবে না এত বড় একটা সত্য লুকানোর জন্য। তাছাড়া ওর জীবনের কয়েকটা বছর তিক্ত করে তোলার জন্য দায়ী অহমিকা। যার জন্য নষ্ট হয়েছিল সেই তো সঠিক করেছে, তাই না? ওই মেয়ে আমার ছেলের যোগ্য না, পাগল দেখে ছেড়ে চলে গিয়েছে। বিয়ের পরদিন নিকট আত্মীয় স্বজনের থুতু ফেলেছে আমাদের উপর। আমার ছেলে পাগল, এটা ওর লোকমুখে ছড়িয়ে গেল শুধুমাত্র এই মেয়ের জন্য। তুর্যের পাগল হয়ে যাওয়ার বিষয়টা চাপা রেখেছিলেন সমাজের কাছে। যথেষ্ট সম্মান দিয়ে এতিম ওই মেয়েকে ঘরে তুলেছিলাম। চেয়েছি সমাজের চোখে উচ্চ স্থান দিতে, কিন্তু নিজ স্বার্থে আমাদের মুখে চুনকালি মাখিয়ে পালালো। কখনো ওই মেয়েকে ক্ষমা করব না আমি, কখনো না। এই বিষয়ে আর একটা কথাও কেউ বলবি না। যে সম্পর্কে তুর্যের অগোচরে তৈরি হয়েছে, তা ওর সামনে কোনো মতেই যেন না আসে। আমি চাই না অতীত টেনে ওর জীবনটা নষ্ট হোক। অহমিকা যেহেতু দিনরাত এক করে ওকে সুস্থ করে তুলেছে, ওর জীবনে থাকার অধিকারও অহমিকার। দ্যাটস ইট। মেহরিমা এক নাগারে কথাগুলো বলে তপ্ত নিঃশ্বাস ছাড়লেন। এই মেয়ের নামটা শুনলে পর্যন্ত গা গুলে ওঠে। ত্রিহা তবুও থামল না, একরোখা জেদ করে বলল, অন্যায় অন্যায়ই হয় আপা। একদিন না একদিন তুর্য সবটা জানবে, তখনকার জন্য প্রস্তুত থেকো। চোয়াল শক্ত হয়ে উঠল মেহেরিমার। চারটেখানিক কথা শোনাতে পারলেই বোধহয় স্বস্তি মিলবে, কিন্তু বাহিরের একটা মেয়ের জন্য বোনের মতো জায়ের সঙ্গে তর্কে জড়াতে চায় না। ত্রিহা স্বভাবতই অতিরিক্ত নরম মনের, তাই যে কারো জন্যই মায়া জন্মে যায়। ফাতেমা চৌধুরী নাক মুখ কুচকে বললেন, বাদ দাও, এসব কথা আর বলবা না ছোট বউ। যাও আয়ুষকে ডেকে আনো। ত্রিহা এক পা বাড়াতে কর্ণধারে ভেসে আসে পুরুষালী গম্ভীর স্বর। কী কথা বলার জন্য নিষেধ করা হচ্ছে চাচিকে? নিমিষেই সবার কণ্ঠনালী শুকিয়ে কাঠ। মেহরিমা সিঁড়ির দিকে চাইতেই চোখে পড়ে তুর্য নেমে আসছে, চুলগুলো পিছনে ঠেলে দিচ্ছে এক হাতে, গায়ে কালো একটা টি শার্ট জড়ানো। সব কটা সিঁড়ি অতিক্রম তুর্য সোফায় এসে বসলো।
সবার দিকে দৃষ্টি বুলিয়ে দেখে মুখে মুখে ভয়ের ছাপ। কিন্তু কেন? সন্দিহান দৃষ্টি নিবদ্ধ রেখে রহিমার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল সে। কি হয়েছে? শুকনো ঢোক গিলে মেহরিমা কিছু বলতে নিলে ফাতেমা চৌধুরী ব্যগ্র গলায় বলে উঠলেন, আয়ুষের বিয়ের কথা কইতাছিলাম। ছোট বউ কইতাছে এখন না, প্রিয়র পড়া শেষ হলে বিয়ে করাই আনবো। পড়া শেষ হতে হতে আমার হাড্ডি থাকবো কিনা তাতে সন্দেহ, তাই এখনই বিয়ের কথা তুলতে কইতাছি। আজ বাদে কাল প্রস্তাব পাঠাবো। তুমি না অসুস্থ দাদি? তুর্যের তীক্ষ্ণ প্রশ্নে স্থবির হয়ে পড়লেন ফাতেমা। বলার মতো সদুত্তর খুঁজে পাচ্ছেন না। একটা মিথ্যে কথা যে 100 মিথ্যে বাক্যের রচনা করে তা যেন অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। তুর্য নিষ্পলক তীর্যক নেত্রে চেয়ে আছে উত্তরের প্রতীক্ষায়। না, আর বিলম্ব করা যাবে না, করলেই চুরি ধরা পড়ার আশঙ্কা রয়ে যাবে। কান্না মিশ্রিত স্বরে বললেন, হ, অসুখে ভুগতেছি বইলা তোরের বিয়া দেখে যেতে চাইতাছি। তোদের দুই ভাইরে একটা একটা বউ ধরাই দিতে পারলেই শান্তি। আয়ুষী ছোট, সবে কলেজে উঠছে, ওরে লইয়া চিন্তা নাই। বিয়ে করে দাদির আশা পূর্ণ করে দেন না লেকচারার সাহেব। ফাতেমা চৌধুরী শেষোক্ত কথাটা অত্যাধিক আহ্লাদের ছাপ। তুজোর ভ্রুজোড়া কিঞ্চিত কুচকাল। অতিভক্তি যে চোরের লক্ষণ সে আজ হাড়ে হাড়ে টের পেল। সোফা ছেড়ে উঠতেই একটা মেয়ে গটগট করে সদর দরজা পেরিয়ে ড্রয়িং রুমে এসে উপস্থিত হয়। পরনে লাল রঙের সালোয়ার কামিজ, ঠোঁটে বিস্তর হাসি। রহিমার চক্ষু কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। বিড়বিড় করলো, এই ওয়েস্টার্নের গাড়টি আজ দেশি পোশাকে। সূর্য যে আজ কোন দিকে উঠছে। মেয়েটার মাথার কেশ উন্মুক্ত, ঘাড় ছুঁই ছুঁই। মেহরিমা একগাল হাসলেন অহমিকাকে দেখে। তার মধ্যে আয়ুষও হাজির হয়েছে। চক্ষুদায় নিক্ষেপ করলো সে তুর্যের দিকে। ফর্সা চেহারা রক্তিম হয়ে উঠেছে, চোয়াল শক্ত, দাঁতে দাঁত চেপে ক্রোধ সংবরণের প্রয়াস চালাচ্ছে হয়তো। পরিস্থিতি এখন না সামলালে অবস্থা বেগতিক হয়ে দাঁড়াবে। অহমিকা এ সময় এখানে কেন বুঝতে পারছে না আয়ুষ। সে কিছু বলবে তার পূর্বে অহমিকার দিক রোষপূর্ণ অগ্নিময় চাহনি নিক্ষেপ করে গর্জে ওঠে তুর্য। এই মেয়ে এখানে কি করছে? ওর সকল পেমেন্ট করা শেষ না? কি করেছে এ বাড়িতে? আর বিয়ে? চট্টগ্রাম যাওয়ার আগে স্পষ্ট বলে গিয়েছি বিয়ে করব না আমি। বাহ, ফাতেমা চৌধুরী অভিনয় সেরা পুরস্কারটা আপনার প্রাপ্ত। চৌধুরী বাড়ির এক একজন চরম লেভেলের অভিনেতা, অভিনেত্রী হয়ে উঠেছেন দিনকে দিন। মিথ্যে অসুস্থতার বাহানা দিয়ে টেনে আনলে আবারও বিয়ের কথা বলতে। ছেলের কথার ধাঁচে মেহরিমা আটকে উঠলেন। মনটা কু ডাকছে তার। চট্টগ্রাম যাওয়ার পর থেকে ঠিকঠাক কথা বলছে না তুর্য ওনার সঙ্গে, কেমন এড়িয়ে চলছে। তুর্য সব জেনে যায়নি তো? না না, জানার আগে অহমিকার সঙ্গে জুটি বেঁধে দিতে হবে, এবং জল বেশি দূর গড়ানোর পূর্বেই। তার দৃঢ় বিশ্বাস অহমিকার সাথেই সুখী হবে তুর্য। যে বিপদে থাকে সে সারা জীবন পাশে থাকা ডিজার্ভ করে। অহমিকা ভুল করেছে, প্রায়শ্চিত্ত স্বরূপ নিজের সবটা দিয়ে তুর্যকে সুস্থ করে তুলেছে। তাই ওনার চোখে অহমিকাই সেরা। আমতা আমতা করে ডাকলেন, তুর্য শোন। আমি আপনার কোনো কথা শুনতে রাজি নয়। কাট কাট জবাব তুর্যর। কথাটা বলে এক মুহূর্তেও দাঁড়ালো না সে। বেরিয়ে গেল চার দেয়ালের মাঝে হতে। আয়ুষে ছুটে গেল পিছু পিছু। মেহরিমার মাথা চক্কর দেয়। পড়ে যেতে নিলে অহমিকা দু হাতে জড়িয়ে রক্ষা করে তাকে। ক্রমাগত বিচলিত উত্তেজিত কণ্ঠে বলে, আন্টি ঠিক আছেন আপনি? মেহরিমার চোখ ভর্তি জল, গলায় কথা জড়িয়ে যাচ্ছে, ফুপিয়ে উঠলেন। আমার তুর্য আমাকে আপনি সম্বোধন করেছে অহমিকা। ও নিশ্চয়ই আমার সাথে রাগ করে আছে। রাগলেই তো এমন করে আমার সাথে। এটা ওর রাগের বহিঃপ্রকাশ। রাগলে আমাকে আপনি ডাকে। হঠাৎ এমন করছে কেন? সুস্থ হবার পর তো সব ঠিক ছিল। ছোটোখাটো একটা ঝড় বয়ে গেল চৌধুরী বাড়িতে। রহিমা ঝড়ের নাম দিল অহমিকা। বাবার জরুরি তলবে ঢাকা শহরে ছুটে এলো প্রিয়, সাথে নিয়ে এলো শ্রেয়াকে। শ্রেয়া বারংবার বলেছিল, আমি যাব না প্রিয়, তুই যা। কোচিং বন্ধ হলে চাকরিটা হারাতে হবে। কিন্তু প্রিয় শুনলই না, উল্টো কোচিংয়ে গিয়ে কিছুদিনের ছুটি চেয়ে এক প্রকার টেনে হিঁচড়ে নিয়ে আসে ওকে। শ্রেয়া পুনরায় এই ইট পাথরের শহরে ফিরতে নাড়াচ্ছিল, মন সাই দিচ্ছিল না। এখানে আসলেই পুরনো ক্ষত তাজা হয়ে যায়, লাল রঙে রঞ্জিত হয়ে যায় হৃদয়স্থল। অথচ সেই রক্তরাঙা চোখে সেই রক্ত কারো চোখে পড়ে না, জমাট বেঁধে কালচিটে রূপ ধারণ করে শুকিয়ে যায়, আবারও তাজা হয় ক্ষণে ক্ষণে। প্রিয়দের বাড়িতে কখন আসেনি শ্রেয়া, প্রথমবার এলো। বিশাল বড় বাড়ি। এখানে এসে জানতে পারে কাল চৌধুরী বাড়ির লোকজন আসবে বিয়ের তারিখ ঠিক করতে। প্রিয় শুনে বিস্ময়ের শীর্ষে পৌঁছে যায়। আয়ুষের সাথে সারাদিন কথা হয়নি, হুট করে কেমনে কি। প্রিয়র মা বাবার সাথে শ্রেয়ার পরিচয় হয়েছে চট্টগ্রামে, কিন্তু এখানে এসে কেমন অপরিচিত লাগছে সব কিছু। পরিবারের বাকি সবার সঙ্গে পরিচয় না থাকায় প্রিয়র মামার বাড়ির লোকও এসে হাজির আজকে। সকলের আগমন আয়োজন দেখে মনে হচ্ছে কালই যেন বিয়ে। প্রিয় সারা ঘরময় পায়চারি করছে, চিন্তায় মস্তিষ্ক ঝং ধরে যাওয়ার অবস্থা। আয়ুষ ফোন তুলছে না। শ্রেয়া নিচে ওর মায়ের সাথে। মেয়েটাকে জেগে ধরেছে ওর মামি মা সবাই। বেশ পছন্দ হয়েছে শ্রেয়াকে সবার। মেয়েটার অবস্থা হয়তো নাজেহাল। ওইখান থেকে বের করে আনতে হবে ওকে, তার আগে আয়ুষের সাথে কথা বলা জরুরি। উদ্ভ্রান্তের ন্যায় একের পর এক কল করতে থাকে। একটা সময় কল রিসিভ হয়, বাড়িয়ে দেয় প্রিয়র মেজাজের উত্তাপ। কাল তোমরা আসবে বলনি কেন? এসব কি আয়ুষ, হঠাৎ কেন? শ্রেয়াকে নিয়ে এসেছি আমি। ও যখন তোমার পুরো পরিবারকে দেখবে, চিনে ফেলবে না, তখন কি করব? প্ল্যান সাকসেসফুল হওয়ার আগেই সব ভেস্তে যাবে। আয়ুষের মাথায় আকাশ ভেঙে পড়ল। মৃদু চিল্লিয়ে উঠল সে। হোয়াট? তুমি ওকে নিয়ে এসেছ? হ্যাঁ, আমি কি জানতাম কাল তোমরা আসবে?
ওকে একা রেখে আসতে ভালো লাগে না, তাই এবার ধরে বেঁধে নিয়ে আসি। সারাদিন ফোন করেছি, ছিলে কোথায়? বাড়িতে ভেজাল লেগে গিয়েছে। ভাই আজকে চট্টগ্রাম চলে যেতে চেয়েছিল, চাচির অনুরোধে অনেক বুঝিয়ে সুঝিয়ে রেখেছি আরও 2 দিন থাকার জন্য। বাড়িতে এসে শুনি আব্বু তোমার বাবাকে কালকে বিয়ের ডেট ফিক্সড করার জন্য যাবে জানিয়েছে। সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না কি করব। তবে কোনোভাবে শ্রেয়সী ভাইয়ের বউ, সেটা ভাইকে এখন জানতে দেওয়া যাবে না প্রিয়। না দেখে পালিয়ে যাওয়া বউয়ের জন্য এক আকাশ সমান ঘৃণা তার মনে। প্রিয়র মা ও মামির মাঝে আসনে বসে আছে শ্রেয়া। তাদের দুজনের চারপাশে গোল করে বসেছে ছোট বড় সকলে। সবাই মহিলা, ছোট বাচ্চা কাচ্চা যুবতী। বেশ বড়সড় প্রিয়র মায়ের কক্ষটা, সেখানে বিছানা মেঝে যে যেখানে পারে বসে আছে, আড্ডা জমিয়ে তুলেছে। আড্ডা বাঙালি জাতির যেন এক অনিবার্য চাহিদা, কার না ভালো লাগে আড্ডা দিতে। চেনা পরিচিত লোক পেলে তো আরও জমে ওঠে। টপিক প্রিয়র বিয়ে নিয়ে। বাড়ির মুরব্বী, প্রিয়র ফুফাতো মামাতো ভাই যারা এসেছে, সব ছেলেরা ছাদে। আজ রাত তারা চন্দ্রিমার আলো গতরে মেখে ছাদে গভীর নিদ্রায় তলিয়ে যাওয়ার চিন্তাভাবনা করেছে। শ্রেয়ার মনে হচ্ছে কালই বোধ হয় প্রিয়র বিয়ে। কত সব আয়োজন, শুধুমাত্র ডেট ফিক্সড করতে আসবে, তাতে কি এত রাজকীয় ভাবসাব? প্রিয় সত্যি খুব ভাগ্যবতী, সবাই কত ভালোবাসে ওকে। সামান্য কিছুতে কল্পনা জল্পনার শেষ নেই। এই যে আসছে পর্যন্ত ওর মামি মা কাজিনদের ওর বিয়ে নিয়ে কত প্ল্যান। কোথায় থেকে শাড়ি কিনবে, বেনারসি নাকি লেহেঙ্গা পরলে প্রিয়র জন্য মানানসই হবে, আরও কত কী। এছাড়া আয়ুষের চোখেও দেখেছে ও অসীম প্রেম। বোনের মতন বান্ধবীর এত আনন্দে শ্রেয়া নিজেও আনন্দিত না এমন না, বরং একটু বেশি মনটা শীতল প্রিয়র খুশিতে। কিন্তু এখন এত মানুষের ভিড়ে একদমই থাকতে ইচ্ছে করছে না। লং জার্নি করে আসার পরপরই ফ্রেশ হয়ে সেই যে এখানে এসে বসেছে, প্রায় ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয়েছে। কোথাও গিয়ে একটু একান্তে কাটাতে মন স্পৃহা যাচ্ছে শ্রেয়ার। তবে এভাবে গুরুজন রেখে উঠে যাওয়া চরম বেয়াদবি বই কি কিছুই নয়। কোনো ছুতো মিলছে না, প্রিয়ও গায়েব। শ্রেয়ার অন্তপুরের ডাক প্রিয়র কর্ণ অবধি পৌঁছলো হয়তো। মেয়েটা দরজার সামনে এসে হাজির, উচ্চ আওয়াজে ডেকে বলল, শ্রেয়া আয় খাবি। মা খাবার দাও আমাদের। সেই যে আসলাম, এখনও না খেয়ে। মেয়েকে কঙ্কাল বানিয়ে বিদায়ের ফোনটি এঁটেছ বুঝি, সাথে আমার কলেজের বান্ধবীটাকেও। প্রিয়র আহ্লাদি কণ্ঠ শুনে তড়িঘড়ি করে আসর ছেড়ে উঠে দাঁড়ালেন রাশিদা। শ্রেয়াকে হাত টেনে উঠিয়ে বললেন, চল মা খাবি। আমার একদম খেয়াল ছিল না, দেখলি কথা বলতে বলতে ভুলেই গেলাম। নিচে হয়তো সবাই খেয়ে নিয়েছে, তোরা কয়েকজনই বাকি। প্রিয়সহ ওদের কয়েকজন কাজিন ঠোঁট টিপে হাসে। রাশিদা এমনই, কথায় একবার মশগুল হলে ওনার দিন দুনিয়ার কোনো খবর থাকে না। রাত কেটে নতুন প্রভাত ধরনী স্পর্শ করবে, তবু ওনার কথার অন্তিমকাল আসবে না। কেউ কেউ তো অগোচরে বাচাল বলে বেড়ায়, বিশেষ করে ওনার শাশুড়ি। কথায় কথায় সেই রাশিদার বিয়ের পর হতে ওনাকে বাচাল বলে সম্বোধন করে আসছে। তবে প্রিয়র বাবার স্ত্রীর এই গুণটা খুবই প্রিয় ও মন কাড়া। তার ভাষ্যমতে কথা ভিতরে চেপে রেখে গুমড়ে গুমড়ে মরবার চেয়ে অতিরিক্ত কথাই ভালো, এতে স্বাস্থ্যের ক্ষতি হবে না। সবসময় এমনটা করেন না রাশিদা। আপনজন কাছে পেলে কথার ফুল ঝরে। শ্রেয়া পাতের ভাত নাড়তে নাড়তে মিহিসরে প্রিয়র উদ্দেশ্যে বলল, কাল এতিমখানায় যাব একবার প্রিয়, চলে আসবো বিকালের দিকে। এখন শুধু বিয়ের ডেট ফিক্সড করা হবে। আমি না থাকলে চলবে না। এখানে আসার পর মনটা আনচান করছে এতিমখানায় যেতে, শৈশবের স্মৃতি টানছে খুব। প্রিয় সবে এক নলা মুখে দিয়েছিল, শ্রেয়ার কথা শ্রবণ হওয়ার সঙ্গে সঙ্গে ভাত গিয়ে আটকালো গলায়। নাকি মুখে কাশতে আরম্ভ করে মেয়েটা। অতর্কিতে এমন কাণ্ডে শ্রেয়া ভরকে গেল। পানির গ্লাস এগিয়ে দিয়ে পিঠে হাত ডলতে ডলতে অস্থির হয়ে পড়ল শ্রেয়া। পানি পান কর। হঠাৎ কি হলো তোর? পানি নে জলদি। প্রিয়র দাদি বেজার মুখে বলে উঠলেন, এই মায়া এমনিতেও সব কিছুতে দেরি করে, এখন আবার তাড়াতাড়ি খাইতে গেছে কেন? দেরি করার মানুষ তাড়াতাড়ি করতে গেলে এমনই হয়। প্রিয়র চোখে মুখে পানি চলে আসছে। দাদির দিকে ক্ষিপ্র দৃষ্টি নিক্ষেপ করে বলল, আমি দেরি করি, হিংসা জলে জলে রুফায়া। আমার সুন্দর একটা জামাই হইব, বুঝি বুঝি, এই কারণেই আমার নামে মিথ্যা রট। তোর যেই একটা জামাই 4 চোখ লেকচারার, এমন লেকচারার আমার জীবনে কত আইসে গেছে, পাত্তা দিলাম না। তোর দাদা ম্যাজিস্ট্রেট আসিল বইলা আব্বা জোর করে বিয়ে দিছিল, না হলে তারেও গুনার টাইম আসিল না। নাতি নাতনির খুনসুটি দেখে শ্রেয়া হাসি আটকে রাখতে পারল না। সব কিছু কত সুন্দর, পরিপূর্ণ একটা পরিবার। ওর যদি এরকম একটা পরিবার থাকতো। বুকটা হাহাকার ধ্বনি তোলে বারবার, নিঃশ্বাস ক্রমশ ভারী হয়ে আসে। পরিবার ভালোবাসার কিছুই পেল না, সব হাতের নাগালের বাহিরে যেন। চাইলেই কি চাঁদে যাওয়া যায়? শ্রেয়ার জীবনটা হয়েছে ঠিক এরকম, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। আপনজন পরিবার কিছুই নেই এই তুচ্ছ জীবনে। আগেও বলতো, এখনও মনে মনে সহস্র কোটিবার আওড়ায়, ভালোবাসার বড্ড অভাব। প্রিয় পানির গ্লাস রেখে তীক্ষ্ণ চাউনিতে চেয়ে দেখে শ্রেয়ার অঙ্গভঙ্গি। মেয়েটার বিষাদ চেহারা ওর অন্তরাত্মা কাঁপায়। শ্রেয়া যদি কাল এ বাড়িতে না থাকে, তাহলে যা ভেবেছিল তার কিছুই হবে। কত আর লুকিয়ে থাকবে ও? প্রিয় চায়, মন থেকে চায়, অতীত তিক্ত হলেও শ্রেয়া সেটা আঁকড়ে ধরে অভিনব রূপে রাঙিয়ে তুলুক নিজেকে। শুভ্র রং ভালো, কিন্তু সবসময় যে এটা মানায় না। প্রিয় চাওয়া হলো শ্রেয়ার জীবনে রংধনু উঠুক, মেয়েটার নামে একটা আকাশ হোক। সেই আকাশে দিনের বেলা রংধনু উঠুক এবং রাতে একটা থালা সমান চন্দ্র ও কোটি কোটি নক্ষত্র। তাই সে আয়ুষের বিরুদ্ধে গিয়ে নিজ থেকে একটা সিদ্ধান্ত নিয়েছে।
যে মেয়ে বিবাহিত হওয়া সত্ত্বেও স্বামীর মুখ না দেখে কিশোর জীবনে পা ফেলে এসেছে, 3টি বছর পেরিয়ে এসেছে, কাল দেখবে স্বামীকে। মুখ দৃষ্টি হবে, শুভ দৃষ্টি হবে। দৃঢ় বিশ্বাস প্রিয়র কোনো একদিন দুটো হৃদয় মিলিত হবে, স্পন্দিত হবে সমান তালে। শ্রেয়া আজও ওকে বলেনি ওর অতীতের সত্যগুলো। প্রথম যখন আয়ুষের ফোন পেয়ে সাথে রিয়াকে নিয়ে সকালে বাস স্ট্যান্ড প্রথম যখন আয়ুষের ফোন পেয়ে সাথে রিয়াকে নিয়ে সকল বাস স্ট্যান্ডে শ্রেয়াকে খুঁজে বেড়ায়, প্রিয় তখনও জানতো না শ্রেয়া নামের মেয়েটা আয়ুষের কী হয়, কেন খুঁজতে বলেছে। আয়ুষ ওকে সচরাচর ফোন দিত না, কোথাও হতো না। ঢাকা শহরে এলে মাঝে মাঝে সম্মুখে পড়ে গেল, দু একটা কথা বলতো। এই নিশ্চুপ স্বভাবের পুরুষের দুই একটা গম্ভীর কথাই যেন প্রিয়র হৃদয় উতলা করে তুলত। সেদিন যখন ফোন দিয়ে বলল, প্রিয় তোমার একটা সাহায্য লাগবে, আমাদের বাড়ির সম্মান রক্ষা করতে হবে, তখনই সে বিনা বাক্যে জানায়, যা বলবেন তাই করবো আয়ুষ। আয়ুষ বলল, সবকটা বাস স্ট্যান্ড চেক করতে হবে, যদি সম্ভব হয় একটা লাল টুকটুকে বেনারসি পরা বিধ্বস্ত মেয়েকে খুঁজে বের করো, নিজের কাছে আশ্রয় দিতে হবে। লাল রঙের ড্রেস পরিহিতা একটা মেয়ের ছবিও পাঠিয়ে দেয়। আয়ুষ কিছু উচ্চারণ করার আগে প্রিয় বুঝে নেয় এই মেয়েটাকে ওর জীবন দিয়ে হলেও খুঁজে বের করতে হবে। শত হলেও ভালোবাসার মানুষের যে আদেশ, তবে শর্ত ছিল এমনভাবে মেয়েটার কাছে উপস্থিত হতে হবে যেন কখনো বুঝতে না পারে আয়ুষ কিংবা চৌধুরী বাড়ির কেউ ওকে পাঠিয়েছে। সেদিন শ্রেয়াকে নিয়ে আসার পর সে জানায় ও তার স্বামীর বাড়ি থেকে পালিয়ে এসেছে। কেন পালিয়ে এসেছে, স্বামী কই, এসব জিজ্ঞেস করলে চুপ থাকে মেয়েটা। পরিচয় জানায় ও এতিম। প্রিয় আর জোরাজুরি করে না, বাকি সবটা আয়ুষের কাছ থেকেই শুনে নেয়। আয়ুষকে কড়াভাবে নিষেধ করে দেয় শ্রেয়াকে যেন এই বিষয়ে আর জিজ্ঞাসা না করা হয়। কোশমিনকালেও ভাবনায় আসেনি প্রিয়র চৌধুরী বাড়ির মানুষ এতিম একটা মেয়েকে এভাবে ঠকাবে। আয়ুষকে জিজ্ঞেস করলে বলে বিয়ের কথা ও ঘুণাক্ষরেও টের পায়নি। ইউনিভার্সিটি থেকে ট্যুরে গিয়েছিল রাঙামাটি, যেদিন ফিরল এসে দেখে শ্রেয়াকে বধূরূপে। প্রিয় অচেনা মেয়েটার জন্য ভেবে কষ্টে জর্জরিত হয়ে পড়ে দিনকে দিন। কখন যে মেয়েটা ওর কাছের হয়ে গেল খবরে রাখেনি। সহমর্মিতা দেখাতে গিয়ে আপন মানুষ হয়ে উঠল পরিপূর্ণভাবে। তুর্য ভালো হওয়ার পর চট্টগ্রাম আসার ব্যাপারটা শুনে আয়ুষ ও প্রিয় চিন্তায় পড়ে যায়, শ্রেয়া তো নিজের হাজব্যান্ডকে দেখেই চিনে ফেলবে। তুর্য চিনবে না এতে ওরা নিশ্চিত, কারণ পাগলামির দিনগুলো কোনো কিছুই তুর্যের মস্তিষ্কে ধরে রাখতে পারেনি। ওদের সেই চিন্তায় গরম জল ঢেলে আর উত্তপ্ত করে তোলে শ্রেয়া। তুর্যকে দেখার পরও শ্রেয়ার না চেনার বিষয়টা ভাবিয়ে তোলে ওদের। একটা সময় ঠাউর করে নেয় সেই অমানিসায় শ্রেয়া নিজের স্বামীর মুখই দেখেনি। আয়ুষ বুদ্ধি করে প্রিয়র পাশের বাসা খালি আছে জানায় তুর্যকে। উদ্দেশ্য শ্রেয়ার প্রতি তুর্যর মনে অনুভূতি জাগানো। অজান্তেই হোক কাছাকাছি থাকলে না জানা বউয়ের প্রতি অনুভূতি তো জাগবে, কিন্তু তুর্য জেনে গেল সে বিবাহিত এবং অদেখা বউকে প্রচণ্ড ঘৃণা করে। এতেই সব চেষ্টা বিফলে চলে গেল আয়ুষের। তুর্য চট্টগ্রাম ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে নিয়োগ দিচ্ছে জেনে আশার আলো খুঁজে পেয়েছিল শ্রেয়াকে সসম্মানে চৌধুরী বাড়িতে ফিরিয়ে আনার, অথচ সেই আশার প্রদীপ নিভে যায় তার মনের কথা জানতে পেরে। যে না দেখে বউকে ঘৃণা করে, চোখের সামনে এলে কি করবে ভেবে কুল পায় না। ফলস্বরূপ আয়ুষ চায় শ্রেয়াকে আগে ভালো মেয়ে হিসেবে জানুক তুর্য। শ্রেয়া ঠিক কেমন মেয়ে নিজ চোখে দেখুক। শ্রেয়ার প্রতি পজিটিভ ভাবনা আসলে তা আজ করে আয়ুষ জানিয়ে দেবে তুর্যকে এই মেয়েই তার বউ। কিন্তু শ্রেয়ার জানতে বাধা, কই যে তুর্য সারি এ ওর স্বামী। প্রিয় কৌশলে ঠিক জানিয়ে দেবে শ্রেয়াকে। মেয়েটা অতীতের অধ্যায় না খুলতে চাইল তাতে সমস্যা নেই। শ্রেয়ার নরম রিনরিনে স্বর কানে আসলো পুনর্বার, ডাকলো প্রিয় বলে, বলল, কাল যাবো আমি, রাগ করিস না প্লিজ। আর কবে ফিরে এই শহরে তা অনির্দিষ্ট। এসেই বা করবো কি, আমার কোনো পরিচিত মুখের দেখা মিলবে না এখানে। কারটা নিয়ে আসবো, মাদারের সাথে দেখা করে যাব। প্রিয় বিচলিত কণ্ঠে বলল, যেতে পারবি, তবে সকালে গিয়ে 12টার আগে চলে আসিস প্লিজ। তোকে ছাড়া আমি একা হয়ে যাব। সে কি, কোথায় যাবে শ্রেয়ামা? রাশেদার উৎকণ্ঠা। শ্রেয়া কাল বিলম্ব না করে প্রত্যুত্তরে জানালো, এতিমখানায় যাবো আন্টি, চলে আসবো 12টার আগেই। প্রিয় স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। এটো হাতে শক্ত করে জড়িয়ে ধরল শ্রেয়াকে। অতীব খুশিতে গদগদ হয়ে মুখ ফসকে বলে বসলো, আমরা দুই বান্ধবী, দুই যা, যেন এমন করেই সবসময় একসাথে থাকতে পারি। শ্রেয়া কি ভুল শুনল? যা? প্রিয়কে ছেড়ে চোখ বড় বড় করে অবাক গলায় জিজ্ঞেস করলো, যা? যা? প্রিয় দ্বিরক্তি, হ্যাঁ তুই এখন এটা বললি না। প্রিয় মেয়েকে হাসি ফুটিয়ে বলে উঠল, মুখ দিয়ে নটা বের হতে দেরি হয়ে গিয়েছে, ওটা দুটো জান হবে হতো জানেমান। শ্রেয়ার সন্দেহাতীত দৃষ্টি দমে যায় মুহূর্তে। প্রিয়র হাতটা ধরে নির্দ্বিধায় স্বীকার করে, আপন বলতে তোকেই চিনি প্রিয়। 3 বছর পর চেনা জায়গাটায় এসে খণ্ডিত হলো শ্রেয়ার হৃৎপিণ্ড। কাছের মানুষটা আর নেই মাদার বলে ডাকা হতো যাকে, সুন্দর চেহারার মহিলাটা। হঠাৎ স্ট্রোক করে মারা গিয়েছেন তিনি, প্রায় বছর দেড়েক হবে। এসব শুনে শ্রেয়ার পায়ের নিচের মৃত্তিকার ফাটল শুরু হলো যেন। কেঁপে উঠে ওর সমগ্র ধরিত্রী। কান্না চেপে রেখে বেরিয়ে আসে এতিমখানা থেকে। প্রায় ঘন্টা দুয়েক ছিল, এখন ফিরতে হবে। কোথায় ভাবলো মাদারের কোলে মাথা রেখে মায়ের সুগন্ধটুকু নেওয়ার সৌভাগ্য হবে, কিন্তু ভাগ্য বড়ই নির্মম। বলাই হলো না মাদার,
আপনার মারফতে সেই কোচিং সেন্টারে এখন আমি জব করছি। দিব্যি চলে যাচ্ছে জীবন। অব্যক্ত রয়ে গেল বাক্যটা। গেট থেকে বেরিয়ে সাদা ওড়নাটা মাথায় টেনে সিধা সড়ক ধরে হাঁটা ধরল শ্রেয়া। তখনই একটা গাড়ি সজোরে ব্রেক কষে ওর সন্নিকটে পাশে এসে দাঁড়ায়। সহসা ধরাস করে উঠল শ্রেয়ার সমস্ত কায়া। তড়িৎ বেগে পাশ ফিরতে ভেতর হতে ভেসে আসে কিছুটা পরিচিত রুক্ষ কণ্ঠস্বরের ডাক, শ্রেয়সী। শ্রেয়া হকচকালো আকস্মিক ডাকে। ভালো করে গাড়ির ভেতরে দৃষ্টি তাক করতে মানুষটাকে দেখে যতটা না চমকালো তার চেয়েও ভারী বিস্ময়বিষ্ট হয়ে পড়ল আজ মিস অর মিসের শব্দমালা শুনতে না পেয়ে। স্যার, আপনি এখানে? শ্রেয়া বিস্ময়ে লুকিয়ে ধীরসুস্থে ভঙ্গিতে নম্র গলায় প্রশ্নটা করল। তুর্যের মুখভঙ্গি ঠিক ঠাহর করতে পারছে না সে। দুই নেত্র ঢেকে আছে কালো সানগ্লাসে, কিন্তু বুঝতে চাইছে, কারণ কারো দৃষ্টি না বুঝে সামনে আহাম্মকের ন্যায় দাঁড়িয়ে থাকাটা ওকে ভীষণ অস্বস্তিতে ভোগায়। ভেতরে ভেতরে নিদারুণ যন্ত্রণা সৃষ্টি করে। এখনও ঠিক এমন হচ্ছে। হাত পা কাঁপছে, হাঁটু মুড়ে সড়কে বসে যেতে ইচ্ছে করছে, বড়সড় শ্বাসমুক্ত হচ্ছে প্রকৃতিতে নাসারন্ধে গলিয়ে। এসবের জন্য দায়ী একমাত্র গাড়িতে বসে থাকা সুদর্শন পুরুষ তুর্য স্যার। কেমন নীরবতা পালন করছে লোকটা। শ্রেয়া একবার ভাবলো আবারও প্রশ্ন করবে কিনা, কিন্তু ওকে আর কষ্ট করতে হয়নি। চোখ থেকে সানগ্লাস খুলে তুর্য নিজের অপর পাশের দরজা মেলে দিল। গম্ভীর স্বরে বলল, কাম ইন সাইড শ্রেয়সী। তবদা খেয়ে গেল শ্রেয়া। প্রথম প্রশ্নের জবাব নেই, অন্য কিছুও বলল না। একদম সোজা গাড়ির মধ্যে ঢুকে যেতে বলছে। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, এক পাও এদিক ওদিক করলো না। ওর সেই নির্লিপ্ততা দেখে তুর্য রেগে মেগে বলল, তুমি কি বয়রা? কানে শোনো না? গাড়িতে এসো, প্রিয়দের বাসায় যাবে, একসাথেই যায়। শ্রেয়া তড়িৎ গতিতে নত মস্তিষ্ক তুলে চাইল। চমকিত কণ্ঠস্বর তার, আপনাকে কে বললো আমি প্রিয়র বাসায় যাব? তুর্য বিস্তর হাসলো, সাবলীল কণ্ঠে বলে উঠল, গাধা তুমি হতে পারো, আমি নই। কথাটা শ্রবণ নালীতে পৌঁছানোর সাথে সাথে শ্রেয়া ক্ষিপ্র দৃষ্টিতে তাকালো। গাধা? গাধা বলে সংজ্ঞায়িত করলো ওকে? এ ছিল ওকে ব্যঙ্গ না করলে কি শান্তি পায় না? কোনো স্যার নিজের স্টুডেন্টের সাথে এমন করে? শ্রেয়ার মানসপটে মুহূর্তে উদয় হলো স্যার ছাত্রীকে গাধা বলতেই পারে, তবুও মানতে নাড়াচ্ছে। কিন্তু স্বভাবতই চুপচাপ নীরব চরিত্রের অধিকারী নিশে। ছোট থেকেই শিখেছে কেউ কেটে ফেললেও নিজের নিশ্চুপ চরিত্র দিয়ে মানুষকে বুঝিয়ে দিতে হবে, আমি আপনার মতন উগ্র নই। 8 বছর বয়সে এতিমখানায় এসে একা একা এতগুলো বছর পার করা সহজ ছিল না, বরঞ্চ কঠিন সাধ্য ছিল। প্রতিনিয়ত মধ্যরাত্রিতে ফুপিয়ে ওঠা অভ্যাসে পরিণত হয়েছিল। চক্ষু আয়নায় ভেসে উঠত মায়ের বিভৎস রক্তাক্ত লাশটা, বাবার নিচ থেকে করা সেই আত্মহত্যা। খালাফুপি কারো বাড়িতেই ঠাঁই না পেয়ে পুরো এক রজনী ছোটোখাটো এক ভাঙাচোরা চায়ের দোকানে প্লাস্টিকের বস্তা নিয়ে বানানো ছাউনির নিচে কাটিয়ে দেওয়ার চেষ্টা। সেই রাতটাতে কি সুন্দর ছিল! মোটেও না। এক দানব খুবলে খাওয়ার জন্য উদ্যত হয়েছিল, ক্রমশ এগিয়ে এসে স্পর্শ করতে চেয়েছিল রাতের গুটগুটে আধারে। 8 বছর বয়সে সেই বাচ্চা মেয়েটা নিজের পবিত্র অঙ্গে কারো লোলুপ দৃষ্টি আটকাতে ব্যর্থ হলেও ছোঁয়া হতে নিজেকে রক্ষা করেছিল। মদখোর মাতাল ব্যক্তির হাত থেকে নিজেকে রক্ষা করতে ছুটতে ছুটতে এসে মুখ থুবড়ে পড়েছিল আজকের যে না এই এতিমখানার দুয়ারে। হাত পা কেটে রক্ত ঝরছিল, ছোট ছোট চুল বেয়ে গড়িয়ে যাচ্ছিল জল। গায়ের সাদা জামাটা কর্দমাক্ত হয়ে এলোমেলো বিশ্রী অবস্থা। সারাদিন না খেয়ে শরীর হেলে পড়ে সড়কে উঠতে চেয়েও আর পারিনি। একটা বয়স্ক লোককে দৌড়ে আসতে দেখে ও হাত বাড়ায়। পরক্ষণে ছোট মস্তিষ্ক হানা দেয় এই লোকটার মতো করে, ওই লোকও যে ওর দেহে বাজে স্পর্শ মাখিয়ে দেবে হয়তো। শেষ রক্ষা পাবে না ভেবে কাঁপা কাঁপা কণ্ঠস্বর অস্ফুট ডেকে উঠে মা বলে। দু চোখের পাতা এক হয়, নতুন এক ভরে আবিষ্কার করে নিজেকে এতিমখানার কোনো এক কক্ষের 4 দেয়ালের মাঝে। গাড়ির হর্নের তীব্র আওয়াজে শ্রেয়া নড়ে চড়ে উঠল। দৃষ্টি মেলে তাকালো তুর্যর দিকে। মনে পড়ল তুর্য তো আয়ুষের ভাই, আজ তো ওদের প্রিয়দের বাড়িতে যাওয়ার কথা। শ্রেয়ার তৎক্ষণাৎ মনে পড়ল রাশেদা বলেছিল প্রিয়র শ্বশুর বাড়িকে নাকি সরিষা ইলিশ ভীষণ পছন্দ করে। এতিমখানা থেকে ফিরে যেন সে রাধে, কারণ প্রিয় মায়ের কাছে ওর সরিষা ইলিশ রান্নার প্রশংসা করেছে। সবাই চায় শ্রেয়সী আজকের মতো বিশেষ একটা দিনে এটা রান্না করুক। মেহমান সব এসে গিয়েছে হয়তো। শ্রেয়া ভাবলো এখন দ্রুত যেতে হবে, তুর্য যখন সাথে সুযোগটা কাজে লাগানো উচিত। কিন্তু আবার কেমন যেন অনুভব হচ্ছে তুর্যর সান্নিধ্য। এক অন্যরকম অনুভূতি জাগ্রত হয় মন মাঝারে। অনুভূতিরা হৃদয়স্থলের পুরো পথ ধরে ছোটাছুটি আরম্ভ করে। মনে পড়ে পরপুরুষের সন্নিকটে তার নিষিদ্ধ। আহত স্বরে বলল, আমি অটোরিকশা ধরে চলে যাব স্যার, আপনি যান। তুর্যর রাগে চোয়াল ফুলে ওঠে, দাঁতে দাঁত চেপে বলে উঠল, আর একটা কথা বললে গাড়ি দিয়ে ধাক্কা মেরে হসপিটালাইজড করব। শ্রেয়া ভরকে গেল, চক্ষুদের আকার বড় হয়ে গেল। হুট করে গলায় শুষ্ক অনুভব করে তুর্যের এহেন ক্রোধান্বিত স্বরে। মনে হলো এই দাঁতে দাঁত চেপে বলার স্বর পরিচিত, অতি পরিচিত, কিন্তু সঠিক মনে করতে পারল না শ্রেয়া। কথা না বাড়িয়ে গাড়িতে গিয়ে উঠে চুপচাপ ভঙ্গিমা বজায় রেখে পাশের সিটে বসা পুরুষকে ভয় মিশ্রিত সুরে ডাকে, স্যার। বলো শ্রেয়সী। আবারও শ্রেয়সী ডাক। শ্রেয়ার অন্তঃস্থলে কম্পন ছড়িয়ে পড়ে। কেন তুর্য ওকে এই নামে ডাকে? সবাই শ্রেয়া ডাকে, তাহলে স্যারও কেন ছোট করে তাকে ডাকে না? শ্রেয়সী কেন ডাকতে হবে তার, তাও আজ মিস আর মিসেস বিহীন? শ্রেয়া যখন চিন্তাভাবনায় অত সাগরে নিমজ্জিত, তখনই তুর্য ওকে
ডাঙায় টেনে তুলল, বলল, মিস আর মিসেস ডাকতে ডাকতে মুখ ব্যথা হয়ে গিয়েছে। ভাবলাম সম্পর্কে তুমি আমার ছাত্রী, ছাত্রীর জন্য মিস আর মিসেস সম্বোধন প্রয়োজন বোধ করছি না। এখানে কি করছিলে? গাড়ি স্টার্ট দিতে দিতে তুর্য প্রশ্ন করে। শ্রেয়া সূক্ষ্ম নিঃশ্বাস ছাড়ল, ভেজা কণ্ঠে প্রত্যুত্তর করল, এতিমখানে এসেছিলাম স্যার। তৎক্ষণাৎ তুর্য ঘাড় বাঁকিয়ে এতিমখানায় মরিচা আক্রমণ করা লোহার গেটটার দিকে নজর নিক্ষেপ করল। ভ্রুযুগল কিঞ্চিত ললাট ছুঁয়ে গেল নিমিষে। শ্রেয়ার উদ্দেশ্যে লহুস্বরে জিজ্ঞেস করল, তুমি এখানে থাকতে? শ্রেয়া বাহিরের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে স্মিত হাসে, বলে, জি স্যার। তুমি জানো এটা কার মালিকানাধীন? মাথা নাড়ায় শ্রেয়া মোলায়েম কণ্ঠে বলল, চৌধুরী বাড়ির, ফাতেমা চৌধুরীর নামে এটা। তুর্যের অধর কাহিনীর জুড়ে সুপ্ত হাসি। এটা যে ওদের এবং ফাতেমা চৌধুরী ওর দাদি, সেটা শ্রেয়া জানে না, সেটা বুঝতে পারল। কথা না বাড়িয়ে গাড়ি চালানোতে মন দিল সে। শ্রেয়া জানালার দিকে মুখ করে ভাবনায় মগ্ন। ওকে তুর্যর সঙ্গে দেখলে মানুষ তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করবে, মিথ্যা রটবে, তাই বাড়ি থেকে কিছু দূরত্বে নেমে পড়তে হবে। তাছাড়া সামনে দিয়ে যাওয়া যাবে না, এতে ঘরভর্তি মেহমানের মুখোমুখি হতে হবে নিশ্চিত। যাদের কখনো দেখেনি, চেনে না, তাদের সাথে অকস্মাৎ একদম সম্মুখে পড়ে যাওয়ার ব্যাপারটা বড্ড বেশি পীড়া দেয়। এক্ষেত্রে শ্রেয়া ঠিক করলো ও প্রিয়দের বাড়ির পেছন দরজা দিয়ে ঢুকবে। পুরো রাস্তা কারোর সাথে কারো কোনো কথা বা বার্তা বিনিময় হয়নি। শ্রেয়ার নিস্তব্ধ থাকলেও ইচ্ছা ছিল অঢেল স্যারের সাথে পড়া সম্পর্কিত কথা বলার। চুপ করে থাকাটা স্যারের অসম্মান করা ঠিক ছিল ওর নিকট। কিন্তু তুর্যের গাম্ভীর্য, কঠিন মুখভঙ্গি, চোখে বৃত্তি যা বলে ভেবেছিল তা যেন খোলা গগনপথে পাড়ি জমিয়েছে। অবশেষে প্রায় মিনিট 20 পেরিয়ে এলে প্রিয়দের বাড়ির নিকটস্থে শ্রেয়া মাথায় ঘোমটা টেনে দ্রুত গতিতে বলে উঠল, স্যার গাড়ি থামান। গাড়ি থেমে যায়। শ্রেয়ার দিকে গাঢ় দৃষ্টিতে তাকায় তুর্য, দৃষ্টি প্রশ্নসূচক। তার চোখে পড়তে শ্রেয়া আমতা আমতা করে বলল, আসলে আমি পিছন গেট দিয়ে যাব, ধন্যবাদ আপনাকে স্যার, আল্লাহ হাফেজ। বাক্যগুলো উচ্চারণ করে 1 মিনিটও স্থির থাকলো না শ্রেয়া। গাড়ি থেকে নেমে চলে গেল অবিলম্বে। একটা বার ফিরে পর্যন্ত তাকালো না মেয়েটা। কিছু বলার সময় কিংবা সুযোগ কোনোটাই দিল না অপর মানুষটাকে। তুর্যর কপালে শিরা উপশিরা ভেসে উঠল, চোখ দুটো জ্বলে উঠল দপদপ করে। হাত মুঠো করে বুঝে ফেল নেত্রদায়, ক্রোধে আওড়ালো, বেয়াদব মেয়ে। প্রিয়দের বাড়ির কাঠামো ঠিক জমিদার বাড়ির মতন। লম্বা করিডোর পেরিয়ে প্রিয়র রুমে যেতে হবে। 2 দিকে 2টো সিঁড়ি। বসার ঘরে একতলার এক কর্নারে বেশ বড় বসার ঘরটা। ওইখান থেকে বাহিরে কেউ চলাচল করলে অথবা রান্নাঘরে গেলে দেখা যায় না, কারণ লম্বা প্রশস্ত দেয়াল আর দরজা একদম কর্নারে। দরজায় না দাঁড়ালে এদিকটায় দেখা মেলে না। শ্রেয়ার পিছনে দরজা দিয়ে ঢুকে সোজা রান্নাঘরের দিকে অগ্রসর হলো। ওকে দেখে নতুন জামদানি শাড়ি পরিহিতা রাশিদা এগিয়ে এলেন। প্লেটে হরেক রকমের নাস্তা সাজাচ্ছিলেন তিনি ব্যস্ত হাতে। সাথে কাজের মহিলাও প্রিয়র মামি। শ্রেয়াকে দেখে রাশিদা মুখ গোমরা করে বললেন, এত দেরি করে এলি? এই বুঝি বান্ধবীর প্রতি ভালোবাসা? ও তোর জন্য এখনও রেডি না হয়ে বসে আছে, বলছে তোর সাথে তৈরি হবে। এর আগে তুফান হয়ে গেল, নিচে নামবে না, অথচ ওর শ্বশুরবাড়ির সবাই বসে আছে বসার ঘরে। তাড়াতাড়ি জামা। সর্ষে ইলিশ রাঁধবো না আন্টি? ওটা রাতে করিস, তোর কাকা বলেছে আজ জোর করে হলেও সবাইকে রেখে দেবে। প্রায় 1 বছর পর এসেছেন ওনারা, এখন যা। আচ্ছা। শ্রেয়া রান্নাঘর থেকে বেরিয়ে এলো। তারই পাশে উপরে যাওয়ার সিঁড়ি, আবার বসার ঘরের পাশ দিয়েও ধাপে ধাপে সিঁড়ি উপরের দিকে গিয়েছে। ওই পাশের সিঁড়ি বাছাই না করে রান্নাঘরের পাশেরটা যাওয়ার জন্য বাছাই করলো শ্রেয়া। প্রথম সিঁড়িতে পা রাখতেই কদিনের মুখস্থ স্বর কর্ণভেদ করলো। চক্ষু ফিরিয়ে তাকালো সেদিকে। তুর্য কানে মোবাইল ধরে গম্ভীর কণ্ঠে কথা বলে চলেছে। শ্রেয়া নজর সরিয়ে নিল। চলে যেতে নিয়ে নিজের অজান্তে আবারও দৃষ্টি গেল সেদিকটা। নিমেষে স্থবির হয়ে পড়ে, কারণ অপর পাশের ব্যক্তিও চেয়ে আছে তির্যকভাবে তার দিকে। কয়েক সেকেন্ডে থমকে গেল শ্রেয়া। নিজেকে সামলে দ্রুত পদে ছুটে এসে প্রিয়র রুমে। এসে মাথায় হাত, মেয়েটা গায়ে কালো একটা শাড়ি জড়িয়ে মুখে আধার নামিয়ে বসে আছে নিশ্চিন্তে। বুঝতে বাকি নেই তীব্র রাগের ফল। শ্রেয়া ব্যাগ থেকে আকাশি রঙের এমব্রয়ডারি কাজ করা একটা 3 পিস বের করে ছুটে লাগলো ওয়াশরুমে। গোসল ছেড়ে বেরিয়ে আসতে প্রিয় উঠে দাঁড়ালো। শাড়ি ঠিক করে ওর কাজিনদের বলল জলদি মেকআপ করে দিতে। এতে হতবাক হতভম্ব এক একজন। এই তো কিছুক্ষণ আগেও মেয়েটা রেডি হতে নারাজ, অথচ এখন শ্রেয়া সেজে গুজে তৈরি হতে কি ফুরফুরে মেজাজে সাজছে। এত ভালোবাসা বান্ধবীর জন্য। রাশিদা তড়িঘড়ি করে এলেন, জানালেন এখনই প্রিয়কে নিয়ে নিচে যেতে। আয়ুষ নিষেধ করে দিয়েছে শ্রেয়াকে যেন এখন মেহরিমা চৌধুরীর মুখোমুখি না করে, তাহলে লঙ্কাকাণ্ড বাঁধতে মিনিটখানেক সময় ব্যয় হবে না। কথা মতো নিল না নিচের দিকে। অন্যান্য কাজিনদের সঙ্গে নিচে গেল। ত্রিহা ওকে নিজের পাশে বসিয়ে কপালে চুমু খেলো। অত্যন্ত পছন্দ করে প্রিয়কে। ছেলের বউকে আদরে ভরিয়ে রাখবে নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। কিছু সময় প্রিয়কে বড়দের মাঝে রেখে একটা সময় ত্রিহা বলল, আয়ুষ, তুর্য, আয়ুষী, তোরা বাহিরে গিয়ে ঘুরে আয়। এতক্ষণ বড়দের মাঝখান থেকে হাঁসফাঁস অবস্থা ছিল আয়ুষের। মায়ের আদেশ পেয়ে চটজলদি প্রিয়র আঁচল ধরে বেরিয়ে আসলো। আয়ুষ ও তুর্য গেল ছাদে। তমধ্যে প্রিয়র কাছ থেকে আয়ুষে চলে গেল ওর এক কাজিনের সাথে বাইরে বাগানের দিকে। এটাই মুখ্য সুযোগ। যতই কাছে যাবে ততই তো দূরত্ব খুঁজবে। নিজের এই কথাটাই আমল থেকে শ্রেয়াকে এক প্রকার জোর করে নিয়ে এলো ছাদে।
আয়ুষ ও তুর্য ভার্সিটি বিষয়ে কথায় মশগুল ছিল। হুট করে ওদের হুড়মুড়িয়ে ছাদে প্রবেশ করা চক্ষুদ্দয় গেল ওদিকে। তুর্য ঠোঁট বাঁকিয়ে বলল, যা, বউ নিয়ে ছাদের অপর পাশে কেটে পড়। আয়ুষ মাথা চুলকে হাসার চেষ্টা করলো। প্রিয়র কাছাকাছি যেয়ে উপস্থিত দুজনের অলক্ষ্যে চোখ রাঙিয়ে হাত টেনে নিয়ে গেল ওকে ছাদের আরেক দিকে। এদিক হতে ওপাশ দেখা যায় না। আয়ুষ রাগান্বিত সুরে বলে উঠল, শ্রেয়াকে এনেছো কেন, লেট লতিফ? প্রিয় ফুস করে উঠল, আমি লেট লতিফ আনবো, হাজারবার আনবো, তাতে তোমার কি? কি একটু সময়ের জন্য একটু সময়ের দাম দেওয়া শিখেছে, এমনি আমাকে লেট লতিফ ডাকে। এখানে কেউ আছে, ওরা যদি কাছাকাছি না আসে তাহলে তুজো ভাই আমার শ্রেয়ুর মায়াময় রূপ কীভাবে দেখবে? কিন্তু কোনো কিন্তু না, আয়ুষকে আমার এক কাজে নিয়ে গিয়েছে, আর ছাদে কি মুরব্বীরা আসবে? চিল, চার চোখ লেকচারার, চিল। প্রিয়র কথায় ফিক করে হেসে দিল আয়ুষ। শক্ত করে বুকে জড়িয়ে ধরল ওর নরম দেহখানি। এই মেয়েটার মাঝে শান্তি খুঁজে পায় আয়ুষ। তার অশান্ত মন শান্ত করার একমাত্র উপায় হিসেবে কাজ করে মেয়েটা। তুর্য নিষ্পলক চোখে দূরের রাস্তার দিকে চেয়ে আছে। প্রিয় এখানে এনে এমন পরিস্থিতিতে ফেলে দিবে টের পেল না, ভুলেও পা বাড়াতো না শ্রেয়া। পা দুটো ফ্লোরে আঁকড়ে ধরে রোবট হয়ে যেত, তবুও আসতো না। চলে যাওয়ার নিমিত্তে পা ফেলতে কর্ণগোচরে হয় তীক্ষ্ণ স্বরের প্রশ্ন, পাগলের মার খেয়েছেন কখনো? মুহূর্তেই থরথর করে কেঁপে উঠল শ্রেয়া। সেই কাঁপুনি তীব্র গতিতে ছড়িয়ে পড়ে শিরায় শিরায়। অঙ্গ প্রত্যঙ্গ গ্রীষ্মকালে বিনা বার্তায় শীতের আগমন ঘটল যেন। তুর্য রাস্তা থেকে দৃষ্টি সরিয়ে এনে শ্রেয়সীর দিকে ঘাড় বাঁকিয়ে চাইল। মেয়েটার ফর্সা মুখে বিন্দু বিন্দু ঘাম তার চক্ষু এড়ালো না। কপালে বলিরেখার ভাঁজ ফুটে উঠল। স্পষ্ট কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে শ্রেয়সী, এদিকে এসো। শ্রেয়ার পা চলছে না, ছাদের মেঝেতে আটকে গেছে যেন দুই পা। দেহে অল্প পরিমাণ শক্তিটুকুও অবশিষ্ট নেই। গলা উঁচিয়ে বলতে চাইল, স্যার আমি পাগল ভয় পাই, খুব ভয় পাই, আমাকে ডাকবেন না স্যার। কিন্তু দু অধর আলগা হলো না কিঞ্চিত মাত্র। মাথায় বারংবার জেগে বসতে শুরু করে বিবাহের প্রথম রাত্রে সেই বিষাক্ত স্মৃতিটুকু। মনে হলো এখনও দুটো শক্ত হাত ওর গলা চেপে ধরেছে, হুঙ্কার ছেড়ে বলছে, খুন করবো তোকে। শ্রেয়ার শরীর কাঁপলেও মনটা শক্ত রাখার প্রয়াস চালালো। কতকাল কাটাবে এই পাগলের প্রতি ভয় নিয়ে? এই ভয়ই তো ওর জীবনের সকল সুখ কেড়ে নিয়েছে, নিঃস্ব করে দিয়েছে ওকে। সেদিন নববধূ বেশে স্বামী পাগল চিনে পুরানো ক্ষত দগদগে না হলে, ভয় কাজ না করলে কখনো এই শহর ছাড়তে হতো না। জীবন চিরকালের জন্য একা হয়ে যেত না। এই একটা ভয় কুড়ে কুড়ে খাচ্ছে ওর ভিতরটা। পুনর্বার ডাকলো তুর্য। সন্দেহাতীত দৃষ্টিতে তাকিয়ে রইল অনর। না, কাউকে বুঝতে দেবে না শ্রেয়া নিজের দুর্বলতা। মনের জোরে এগিয়ে গেল তুর্যের দিকে। দাঁড়ালো মাঝে বিস্তর দূরত্ব রেখে। তাও অনায়াসে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে দুজনের কাছ থেকে ভেসে আসা সুগন্ধি। একজনের ভেজা সিক্ত চুল থেকে শ্যাম্পুর কড়া গন্ধ, অপরজনের সুঠাম দেহ হতে পারফিউমের ঘ্রাণ। মিলেমিশে একাকার হয়ে দুজনের নাসারন্ধ্র প্রবেশ করছে অবলীলায়। হুট করে কেমন অনুভূতি হলো শ্রেয়ার, দূরত্ব বাড়িয়ে দিল কিঞ্চিত। তুর্য তা অবলোকন করে হাসল, মৃদু হাসি। শ্রেয়া উন্মুক্ত অম্বরে একবার তাকালো। রোদের তেজে চোখ জ্বালা করে উঠল ওর। চোখের মণিকোঠা জলে টইটুম্বুর হয়ে ওঠে। আবছা আবছা অন্ধকার ভিড় জমালো চারিদিকে। শ্রেয়া বুঝতে পারে দিবাকর তার চাহনি পছন্দ করেনি, তাই তো রশ্মি ঘুরে ভস্ম করতে চাইল ওর কাজল মাখার আঁখি যুগল। তুর্য বাহিরে বের হলে পকেটে টিস্যু রাখে নিজের সঙ্গে সর্বদা। শ্রেয়ার মুখভঙ্গি পদক্ষেপ সবটাই সে লক্ষ্য করল। একটা টিস্যু বাড়িয়ে দিয়ে বলে, চোখের পানি মুছে নাও, ঠিক হয়ে যাবে। পরবর্তীতে ভুলেও আকাশের দিকে এমন করে তাকাতে যেও না, চোখের ক্ষতি হবে। তখন চাইলেও আপন কারো মুখ দেখার তৃষ্ণা কখনো মিটবে না তোমার। চোখ দুটো ভালো রাখো, হয়তো তোমার গাঢ় দৃষ্টিতে কারো ছবি আঁকা বাকি এখনো। তুর্যের কথা শুনে শ্রেয়া বিস্মিত হয়। কেমন রহস্যময় ঠেকলো শেষাক্ত বাক্যটা। সত্যিই তো ওর অনেক তৃষ্ণা নিজের স্বামীর চেহারাটা এক নজর দেখার, কিন্তু তা কখনো পূরণ হবে না। শ্রেয়া এত বছরে এটাও জানতে পারলো না কেমন আছে পাগল মানুষটা, সুস্থ হয়েছে কি, আর হলেও কি ওদের বিয়ের কথা জানে? এমন শত শত প্রশ্ন শ্রেয়ার মস্তিষ্কে কিলবিল করতে থাকে প্রতিদিন প্রতিক্ষণ। আর ভাবতে পারল না শ্রেয়া। খুবই সতর্কভাবে তুর্যর হাত থেকে টিস্যুটা নিতে গেল, তবুও ঘটে গেল এক অসতর্ক কাণ্ড। শ্রেয়া অপ্রতিভ হয়ে পড়ল, তরঙ্গ খেলে গেল শরীরের ভাঁজে ভাঁজে। টিস্যু নিতে গিয়ে ওর বৃদ্ধাঙ্গুল ছুঁয়ে দিল তুর্যের কনিষ্ঠ আঙ্গুল। তুর্যের স্পর্শ অনুভব করে দূরে থাক লাগেও তুর্যের স্পর্শ অনুভব দূর থেকে লাগেও নি এমন ভাব করে সামনের দিকে দৃষ্টি নিবদ্ধ করে। শ্রেয়া অতিশয় চমকে আড়ষ্ট। এত নির্লিপ্ততা! ক্ষণে ক্ষণে মুখের আদল পরিবর্তনের ক্ষমতা রাখে এই লেকচারার। চোখ ঠিক হলে সামনে তাকাও শ্রেয়সী। সুবোধ বালিকার ন্যায় শ্রেয়া প্রিয়দের বাড়ির পেছনের রাস্তার চোখ মেলে তাকালো। দুই পাশে সারি সারি বিভিন্ন কাঠের গাছ, মাঝে পিচ ঢালা রাস্তা। সেই রাস্তার কিনারায় জীর্ণ শীর্ণ দেহ, রুক্ষ ও অবিনস্ত চুলের নোংরা কাপড় পরিধানকারী একজন লোক বসে আছে। সবচেয়ে অবাক কাণ্ড হচ্ছে, সেই লোককে একদল বাচ্চা কাচ্চা ব্যঙ্গ করছে লাগাতার। কেউ কেউ আবার পাথর নিক্ষেপ করছে। লোকটাও পাথর নিয়ে বাচ্চাগুলোর দিকে ছুটে যাচ্ছে। এতেই ভৌদুর বাচ্চাগুলোর। শ্রেয়া শুষ্ক কণ্ঠনালী গালিয়ে বেরিয়ে বলল, পাগল। তুর্য নিরলস ভঙ্গিতে সাই দিয়ে বলল, তাই মনে হচ্ছে। তাই তো তোমাকে জিজ্ঞেস করলাম কখনো পাগলের মার খেয়েছো কিনা। আমি একবার খেয়েছিলাম ছোটোবেলায়, সময়টা তখন স্কুল জীবনের।
বাসর রাতে স্বামীর মারতে যাচ্ছিল, আবার মার খেয়েছে কিনা প্রশ্নটা শ্রেয়ার নিকট অত্যন্ত হাস্যকর ঠেকল। আবার বিস্তর হাসিও ফুটে উঠতে চাইছে তুর্য স্যারের পাগলের হাতে মার খেয়েছে শুনে। আগ্রহ নিয়ে বলল, তারপর কি হলো স্যার? তুর্য কপাল কুঁচকে তাকালো, তির্যক নেত্রে চেয়ে বলল, তারপর আমি তোমাকে বলতে অনাগ্রহী। এত বড় অপমান! শ্রেয়ার ভীষণ রাগ হলো। কেন জিজ্ঞেস করতে গেল এই ছেলেকে? ও তো প্রথম দিন থেকে জানতো এই ছেলে নিজেই একটা পাগল। নয়তো সামান্য পানি পড়া নিয়ে সরি বলার পরও এত রিয়েক্ট করতো নাকি? আজব লোক। শ্রেয়া চলে যাবে, আর এক মুহূর্তও থাকবে না এখানে। তুর্যের সান্নিধ্য মানে সেকেন্ডে সেকেন্ডে শরীরে ভূমিকম্পনের ছড়াছড়ি। অদ্ভুত হলেও এটা আজ করতে পেরেছে যে তুর্যের কথাবার্তা ওর অন্তরের দাফন করতে চাওয়া অতীতের স্মৃতি জাগ্রত করে, বাড়িয়ে দেয় ভয়ের মাত্রা। আর ভুলেও তার ধারে কাছে আসা যাবে না। আজ ওরা থাকলে সারাক্ষণ রুমে থাকার পণ করলো শ্রেয়া। নড়বে না এক পাও। এই মুহূর্তে এখান থেকে প্রস্থান ঘটাতে পারলে হাফ ছেড়ে বাঁচবে। শ্রেয়া সরব করে বলল, আসি স্যার। কথাটা বলে আবারও তুর্যের উত্তরের অপেক্ষা করলো না। গটগট পায়ে ছাদের দরজা অব্দি আসতে কর্ণকুহরে পৌঁছালো তুর্যের ব্যথাতুর আর্তনাদ। আহ! শব্দ শুনল বিশদ। তবে তা খুবই ক্ষীণ ছিল। ইচ্ছে না থাকা সত্ত্বেও আর্তনাদে ঘুরে তাকালো শ্রেয়া। নিমেষে ওর হৃদয়ের গতি নিয়ন্ত্রণ হারা হয়ে পড়ে। মুখশ্রী রক্তশূন্য, ফ্যাকাশে রূপ ধারণ করে। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে দিকবিদিক শূন্য হয়ে দৌড়ে এলো তুর্যের কাছাকাছি। হাতটা স্পর্শ করতে যেও করলো না। সম্মুখের মানুষটার ফর্সা হাতের উপরিভাগ ছিল রক্ত ঝরছে। হাত থেকে দৃষ্টি উপরের দিকে তুলল শ্রেয়া। তুর্যের মুখের পানে উজ্জ্বল চেহারাটা অনুজ্জ্বল, মলিন, বিবর্ণ। এই তো এখনই রৌদ্রোজ্জ্বলে চকচক করছিল মুখটা। শ্রেয়া আত্মস্বরে বিচলিত কণ্ঠে বলে উঠল, স্যার কীভাবে কাটলো? রক্ত ঝরছে। ঝরুক। নির্বিকার অভিব্যক্তি তুর্যর। ঝরুক মানে? পাগল আপনি? মৃদু চেঁচিয়ে উঠল শ্রেয়া। তুর্যকে রেখে ছুটে এলো প্রিয়র রুমে। পুরো রুম তন্ন করে ফার্স্ট এইড বক্সটা খুঁজে বের করে পুনরায় ছুটল ছাদে। তড়িৎ গতিতে ছোটবার দরুন অবস্থা কাহিল ওর। এমনিতেই শরীর মন দুটোই দুর্বল, শক্তিহীন। কাল থেকে অনবরত ছোটাছুটির ওপর দিন কাটছে তার। তাতেও শ্রেয়ার দুঃখে নেই। সকল কষ্ট মনের দুয়ারে এসে থেমে যায় ওকে দুর্বল রাখতে। যত চাই শক্ত নারী হতে, মন ততই ওরে বিরোধিতা করে। এই যে এখন তুর্যের রক্তাক্ত হাত দেখে ওর মন খারাপ হচ্ছে। ফার্স্ট এইড বক্সটা তুর্যের দিকে এগিয়ে দিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, স্যার ব্যান্ডেজ করে নিন। তুর্য ক্রুদ্ধ দৃষ্টিতে চেয়ে তুচ্ছতাচ্ছিল্য করে শ্রেয়ার প্রস্তাবটা মুখ ফিরে নিয়ে বলল, প্রয়োজন নেই, যাও এখান থেকে। শ্রেয়া এক চুলও নড়েনি। নিশ্চল থেকে উসখুস করে বলে উঠল, প্রয়োজন আছে। আপনার হাত থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। তুর্যর রাগের মাত্রা আকাশ ছুঁয়ে ফেলল। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে বেশ জোরে চেঁচিয়ে উঠল, আমি বলেছি আমার সাহায্য লাগবে। আর কেমন সাহায্য করছো? ডান হাত কেটেছে, বাম হাতে ব্যান্ডেজ করতে পারবো? গাধা কোথাকার। শ্রেয়া বিমূরতায় বাঘখাড়া। খুঁতখুত করতে করতে এগিয়ে গিয়ে তুর্যর রক্তাক্ত হাতটা আলগাভাবে ছোঁয়ার চেষ্টা করলো, কিন্তু সক্ষম হলো না সে। ওর অভ্যন্তর চিৎকার করে বাধা দিয়ে যাচ্ছে ক্রমশ স্পর্শ করতে। কিছু বাধা মানতে নেই, বিশেষ করে যে বাধা অতিক্রম করলে পরোপকার হয়। সমস্ত ভালো মন্দ নিষেধাজ্ঞা দূরে ঠেলে একটুখানি স্রেফ একটু স্পর্শ করলো হাতটা। কিন্তু তুর্য ঝাড়া মেরে ছাড়িয়ে দিল। কড়া গলায় বলল, একদম না, যাও তুমি। এত রাগ ভালো না স্যার। শ্রেয়ার প্রতিবাদী কণ্ঠস্বর। শ্রেয়া ছাদের রেলিংয়ের উপর বক্সটা রাখলো, নিচের হাতটা মেলে ধরে বলল, দিন স্যার, হাতটা দিন। রক্তটা স্বভাবটা না হয় পরে দেখাবেন। ততক্ষণে প্রিয় ও আয়ুষ উপস্থিত। তুর্য হাতটা রাখলো শ্রেয়ার হাতের ওপর। এমন দৃশ্য চোখে বিদতে আয়ুষ ও প্রিয় একে অপরের মুখে চাওয়াচাই সেরে নিল। ইচ্ছে হলো না কাছে যেতে, কিন্তু তুর্যর হাতের রক্ত দেখে নিজেদের আটকাতেও পারল না। আয়ুষ বিচলিত কণ্ঠে বলে উঠল, কি হয়েছে ভাই? শ্রেয়া রক্ত পরিষ্কার করে সাদা ব্যান্ডেজ হাতে জড়িয়ে দিচ্ছিল। আয়ুষের ব্যগ্রস্বরে লজ্জায় কাচুমাচু হয়ে গেল মুখখানা। সমস্ত বদন লজ্জায় আবরণে ঢেকে যায়। অপ্রস্তুত হাতে তুর্যর ব্যান্ডেজ কোনো মতে সেরে প্রিয়র পাশে দাঁড়িয়ে পড়ল। আয়ুষ হাতটা ধরতে নিলে তুর্য সরিয়ে ফেল। নত মস্তিষ্কে থাকা শ্রেয়ার পানে চেয়ে রাশভারী গলায় বলল, স্পর্শ নিষেধ আয়ুষ। পরক্ষণে গলার স্বর স্বাভাবিক করল। দেখলে এভাবে দেখো, ধরার কি দরকার? তুর্য হাত নেড়ে চেড়ে দেখালো। তার কার্যকলাপে হতবাক আয়ুষ উদ্যোগী হয়ে জিজ্ঞেস করল, কাটলো কিভাবে? ইশারায় পাশের লেবু গাছটা দেখায় তুর্য। ভালোই বড়সড় একটা গাছ, টপ থেকে ডালাপালা বেরিয়ে ছড়িয়ে গেছে। কাঁটাগুলো অনেক বড় বড়, লেবুও ধরেছে অনেক। এটার পাশে দাঁড়িয়েছিলাম, ভুলবশত হাত গিয়ে লেগে গিয়েছে, আমি নিচে যাই। কথাটা বলে থামলো তুর্য। কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে শ্রেয়ার দিকে তাকালো স্থির অবিচল দৃষ্টিতে। শ্রেয়া হকচকিয়ে যায়। কি মোহনীয় দৃষ্টি তুর্যের। সে চোখ সরিয়ে বেসামালভাবে এদিক সেদিক তাকাতে থাকে। তুর্য দুর্বোধ্য হাসলো, বলল, ধন্যবাদ আয়ুষের শালী সাহেবা। তুর্য চলে যেতে প্রিয় হেসে মিনমিন করে বলে, আয়ুষের শালী আপনার আপন বউ দুলাভাই। বাক্যটা এতই নিচু সরে আওড়ালো শ্রেয়ার কর্ণপাত তো দূর, ও বুঝতেই পারেনি প্রিয়র দুই ওষ্ঠ নড়েছে। সে তো অন্য চিন্তায় নিমজ্জিত। খুব বেশি জোরে ঝাড়া না মারলে লেবু গাছের কাঁটায় হাত লাগে এত গভীরভাবে চামড়া ছিলে রক্তপাত হওয়ার কথা না। নিশ্চয়ই জোরে লেগেছে। আয়ুষের চিন্তা কমানোর নিমিত্তে হয়তো তুর্য ভুল বাক্য সাজিয়েছে, এটাই হবে। প্রিয় ফ্যাসাদে পড়ে গেল। রুমের দরজায় উকি দিয়ে দেখে ওর রুমে আয়ুষী। শ্রেয়া ওর মায়ের রুমে গিয়েছে আপাতত রাশিদার ডাকে। এখন যদি শ্রেয়া ও আয়ুষী মুখোমুখি হয়ে যায়। ভেবেছিল যে করেই হোক আজ ওদের ভাগিয়ে দেবে। আয়ুষও চেষ্টা করেছে, কিন্তু পারল কি? উল্টো ওর বাবা মা ধরে বেঁধে রেখে দিয়েছে। আবার অন্যদিকে ভয় হচ্ছে মেহেরিমা চৌধুরীর চোখে শ্রেয়া পড়ে যায় কিনা।
খানিক বাদে সবার দুপুরের খাওয়ার ডাক পড়বে। শ্রেয়াকে নিচে যেতে আটকাতে পারলেও এখান থেকে গায়েব করা অসম্ভব ব্যাপার। চিন্তায় যখন মাথার চুল ছেলে ফেলার উপক্রম, আয়ুষী বিছানা ছেড়ে টুপ করে চলে এলো ওর সামনে। ভাবি ডেকে টেনে রুমে নিয়ে গেল। শ্রেয়াকে ডেকে প্রিয়র আম্মু আয়ুষের জন্য বানানো আন্টিটা দেখালেন। খুশিতে গদগদ হয়ে বললেন, এটা ভালো হবে না রে মা? প্রিয়কেও দেখায়নি, ওর তো আবার তোর পছন্দই জিনিসই ভালো লাগে, তাই ভাবলাম তোকে একবার দেখাই। ঠিক আছে? অনেক সুন্দর আন্টি। আমি এখন যাব? হ্যাঁ হ্যাঁ, আর শোন, একটু পরে লাঞ্চের জন্য ডাকা হলে প্রিয়কে নিয়ে নিচে চলে আসিস। মেহমান আছে ভেবে লজ্জা পাস না আবার। শ্রেয়া ঘাড় হেরিয়ে বলল, আচ্ছা। ও রুম থেকে বেরোতে নেবে তার পূর্বেই প্রিয়র মামির রুমে ঢুকলো, সাথে দুজন মহিলা। চেনা দুটো মুখ দেখে বোতল কেঁপে উঠল শ্রেয়ার। 3 বছর পাক্কা। 3 বছর পর কিছু সময়ের পরিচিত হওয়া মানুষের চেহারা দেখল শ্রেয়া। হতভম্ব, কিংকর্তব্য বিমূঢ়। সামনের মানুষ দুজনেরও একই হাল। প্রিয়র মা হাসি মুখে এগিয়ে এসে বললেন, আপনারা এইখানে? শ্রেয়া, ওনারা প্রিয়র শাশুড়ি ও চাচি শাশুড়ি। অকস্মাৎ কিছু সত্য সামনে এলে মেনে নেওয়া কঠিন সাধ্য হয়ে পড়ে, হারিয়ে যায় বাকশক্তি। ত্রিহা চৌধুরী শ্রেয়াকে কিছু বলতে যাবে, তখনই ওনার হাত চেপে ধরে কঠিন দৃষ্টি নিক্ষেপ করলেন মেহরিমা, সকলের অলক্ষ্যে অগোচরে। শ্রেয়া হতবাক, চোখ তুলে তাকাতে অবধি পারছে না। মাথায় হাজারো রহস্য উন্মোচনের খেলা চলছে। প্রিয় পর্যন্ত জানে না ওর অতীত, চৌধুরী বাড়ির সঙ্গে সম্পর্কের কথা। তাহলে তার পরিবার জানবে কেমন করে? বুঝলো যথেষ্ট স্বাভাবিক থাকতে হবে ত্রিহা ও মেহরিমা চৌধুরীর সামনে। তবে ওর ভেতরে তীব্রভাবে আক্রমণ করছে একটা কথা, একটা সত্য, এবং তা হলো তুর্যসারি তার সেই পাগল স্বামী তুর্য চৌধুরী। পোশাক দ্বারা আবৃত পিঠ বেয়ে ঘাম নেমে যাচ্ছে নিচের দিকে, একটু একটু ভিজিয়ে দিচ্ছে আকাশি রঙের জামাটাও। রাশেদা মেহরিমার দিকে চেয়ে হাসি হাসি মুখ করে বললেন, আসুন আপা, দাঁড়িয়ে আছেন কেন? আর ও প্রিয়র বান্ধবী, আমার আরেকটা মেয়ে। শ্রেয়ার চোখ ছলছল করে উঠল। প্রিয়র মায়ের এই আপন পরিচয় দেওয়াটা ওকে বারবারই অবাক করে। মনে হয় এই মহিলার ভালোবাসাটা ভেজালবিহীন, কোনো প্রকার স্বার্থ লুকায়িত নেই। অথচ সামনে অতি দামি বেশভূষা হাজির মানুষটা সম্পর্কে ওর শাশুড়ি, যিনি একদিন ওকে চৌধুরী বাড়ির গেটের সামনে দাঁড় করিয়ে বলেছিল, এতিম মেয়ে ঘরে তুলেছি ছেলের অসহায় জীবন দেখে, কিন্তু তুমি আশানুরূপ কাজ করনি। এই না যে আমি এতিমদের পছন্দ করি না, কিন্তু তুমি আমার ছেলের অযোগ্য। তেতো হলেও সত্য, পাগল হয়েও যে ছেলে তোমার দিকে চোখ তুলেও তাকায়নি, সুস্থ থাকলে ধার কাছেও ঘেঁষতে দিত না। আর সেই তুমি কি না সবার সামনে আমার ছেলেকে পাগল প্রকাশ করে তুচ্ছ করে চলে গেলে। একবার গিয়ে দ্বিতীয়বার ফেরার মুখ তুমি রাখোনি। রূপা কেমন করে বুঝবে স্বর্ণের কদর? তুমিও তো রূপাও হতে পারোনি। সবাই তোমাকে ক্ষমা করলেও আমি তোমাকে ক্ষমা করে ঘরে তুলব না। আমার ছেলে আমার প্রাণ, আর সেই প্রাণকে তুচ্ছ করেছো তুমি। শ্রেয়া কাল বিলম্ব না করে সালাম দিয়ে রুম ত্যাগ করে রুম থেকে বেরিয়ে ছুটে যায় ছাদে। একপাশের দেয়ালে পিঠ এলিয়ে চোখ বুজে নেয়। নিমেষের তপ্ত নোনতা জল গড়ায় ফোটায় ফোটায়। নীরবে নিঃশব্দে কান্না। কিছু দুঃখ হঠাৎ অনাকাঙ্ক্ষিতভাবে পাওয়া খুশি মিলে অশ্রুরূপে ধরছে। ভাঙা গলায় বলল, আপনি আমার স্বামী তুজ স্যার। সুস্থ হয়ে গিয়েছেন আপনি। আমার এত কাছে ছিলেন, কিন্তু আমি চিনতে পারিনি আপনাকে। শুধু মনে হতো আপনার সেই রোষপূর্ণ কণ্ঠস্বর আমার পরিচিত। বিড়বিড় করে কথাগুলো বলে শ্রেয়া থামল। আখিদয় বুঝে রেখেই নিশ্চুপ সময় পার করতে থাকে। একটা সময় ম্লান হাসে মেয়েটা, নিজের মনকে বোঝায়, উনি তো জানেনই না আমি তার বউ। ওনার কাছে আমি শুধুমাত্র ছাত্রী, তুর্য স্যারের ছাত্রী, যাকে না দেখে কেবল নাম শুনে হৃদয় সন্ধি ঘটাতে চেয়েছিল শ্রেয়া। আছে এই মানুষটার মুখটা মনের ক্যানভাসে রঙিন হয়ে ফুটে আছে। শ্রেয়া তুর্যের এমনিতেই বলা একটা কথাকে কেন্দ্র করে মিনমিন ছড়ে আওড়ালো, আপনার ছবি আমার দৃষ্টিতে আঁকা হয়ে গিয়েছে স্যার। তখন স্যার বলে আপনার কাটা হাত দেখে খারাপ লেগেছিল, আর এখন আমার স্বামীর রক্তাক্ত হাত মনে করে হৃদয় পড়ছে। কি অদ্ভুত, এক লহমায় সব কিছুর কত পরিবর্তন। কিন্তু আপনাকে বোধহয় আমার পাওয়া হবে না, কখনোই না। কাজল লেপটে গিয়েছে, নেত্রকার্নিশ বেয়ে জল পড়ছে। চিকন্দু অধরে ম্লান হাসির আলিঙ্গনে চক্ষুজোড়া থামিয়ে দিয়েছে অশ্রু বিসর্জন। কি হবে এত কেঁদে? দিনের আয়ু ফুরিয়ে সন্ধ্যার আগমন ঘটবে, তবুও শ্রেয়ার আশার প্রদীপ জ্বলবে না, খুব হও না। তবে শ্রেয়া খুশি, অত্যন্ত শান্তি অনুভব করছে নিজের স্বামীকে চিনতে পেরে। এটাই শূন্য জীবনের প্রথম পূর্ণতা। সাদা ওড়নাটার এক কোণা হাতে তুলে গালে লেগে থাকা ক্রন্দনের ছাপ মুছে নিল শ্রেয়া। এতে হিতে বিপরীত হলো মেয়েটার সঙ্গে। কাজল চোখে নিচ থেকে ছড়িয়ে গাল পর্যন্ত চলে এলো। বিধ্বস্ত চেহারাটা নিয়ে ছাদের সিঁড়ি পেরিয়ে প্রিয়র রুমে চলে আসে। ওকে দেখে ধক করে উঠে প্রিয়র বুক। অনর্গল জিজ্ঞেস করতে থাকে, কি হয়েছে? মুখের এই অবস্থা কেন? তুই এতক্ষণ মায়ের রুমে ছিলি? হ্যাঁ, আর মুখে কি হবে? আয়নায় গিয়ে দেখ। শ্রেয়া আশিতে চেহারায় হাল দেখে আনমনে হাসলো। হয়তো দুঃখের সাগরে ভেসে যাওয়ার কথা এই মুহূর্তে। উল্টো মেয়েটা হাসি পাচ্ছে, মুখে বলল, কাজলটা ছড়িয়ে গেছে, ধুয়ে আসি। প্রিয় এত সময় দম আটকে বসেছিল। আয়ুষে খানিক মিনিট পূর্বে বেরিয়ে গেছে বললে ভুল হবে সেটা, বরঞ্চ মা ডেকে নিয়ে গিয়েছে লাঞ্চের জন্য। যাওয়ার সময় রাশিদা বলে গেলেন শ্রেয়াকে নিয়ে যেন বিনা বিলম্বে নিচে যায়। কিন্তু প্রিয় উত্তর দিতে পারল না, কোনো মতে শ্রেয়াকে নিয়ে যাবে না। শ্রেয়া মুখ ধুয়ে বেরিয়ে আসতে দ্বিধান্বিত চাহনি নিক্ষেপ করে বলে, নিচে যাবি খেতে? শ্রেয়া প্রতি উত্তর করতে পারল না তৎক্ষণাৎ। নিচে অন্য সদস্য থাকতে পারে চৌধুরী বাড়ির, এখন সে প্রস্তুত নয় বাকি সবার মুখোমুখি হওয়ার জন্য। আচ্ছা, প্রিয় সব জানে? হুট করে শ্রেয়ার মাথায় খেলে গেল বিয়ের পরের দিনের সকালের কথা। রহিমা খালা বলেছিল লেকচারার ওর পাশে ছিল সারা রাত। তো তো পাগল ছিল, তার মানে সেই মুহূর্তে লেকচারার বলতে আয়ুষকে বোঝানো হয়েছে। আয়ুষ ওকে চিনে, বুঝতে বাকি রইল না শ্রেয়ার।
কোথাও প্রশ্ন থেকে যায়, বছর দেড়েক আগে যখন আয়ুষের সাথে প্রথম সাক্ষাৎ হয় প্রিয়র মাধ্যমে, তখন কেন চিনিও অচেনা সেজেছিল? আয়ুষকে প্রিয়কে বলেনি? প্রিয়র সঙ্গে দেখা হওয়াটা কাকতালীয় না, নাকি অন্য কিছু? কাকতালীয়ই হবে হয়তো। প্রিয় সত্যিটা জানলে ওকে ভুল করে হলেও মুখ ফসকে বলে দিত। ওর জানা মতে প্রিয়র পেটে কথা হজম হয় না। কিন্তু মানুষের কি এই রূপই থাকে? কিন্তু মানুষের কি এই এক রূপই থাকে? হতে পারে এক একজনের সাথে এক এক রকম রূপে ব্যক্ত হতে পারে নিজেকে। যাই হোক, আড়ালে যা থাকুক না কেন, শ্রেয়া সিদ্ধান্ত নিল প্রিয়কে সব খুলে বলবে। তবে এখন মোক্ষম সময় নয়, তার আগে এখান থেকে চলে যেতে হবে। শ্রেয়া চায় না মেহেরিমা চৌধুরীর তীক্ষ্ণ দৃষ্টির কারণ হতে। নিচে গিয়ে খাবো না, তুই যা প্রিয়, আমি রুমেই খাবো। জানিস তো নতুন মানুষদের সাথে মিশতে অস্বস্তি লাগে, সেই জায়গায় খাবার নামবে না গলা দিয়ে, তুই যা। প্রিয়র হাসতে ইচ্ছে করলো। যে মেয়ে এতিমখানায় শখানেক মানুষের সাথে ডাল ভাত খেতে কখনো দ্বিধান্বিত করেনি, তার নাকি মিশতে অস্বস্তি। কথাটা ব্যাপক মজার ছিল, তবে প্রিয়র সন্দেহ জাগলো। শ্রেয়া এমন কেন বলল? কী কারণে? তুর্য স্যার আছে বলে? একটু আগে এসে স্যারের হাতে মলম লাগিয়েছে, কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছাড়া, তাই তার জন্য না যাওয়ার প্রশ্নই আসে না। তবে চৌধুরী বাড়ির অন্য কাউকে দেখে ফেলেছে? প্রিয় ভয়ে সেটে গেল। প্রাণপ্রিয় বান্ধবী হারানোর ভয়টাও ওর অত্যাধিক। শ্রেয়া ভুল বুঝলে ওর পুরো পৃথিবীটা অন্ধকার তলিয়ে যাবে। আন্দাজ করার জন্য সচকিত নয়নে তাকালো, প্রশ্ন করল, আয়ুষের পরিবারের সবাইকে দেখবি না? না। শ্রেয়া কণ্ঠ স্বাভাবিক রেখে প্রত্যুত্তর করে। প্রিয়র সন্দেহের তালিকায় নাম লেখাতে নাড়াচ্ছে। প্রিয় দীর্ঘ উষ্ণ নিঃশ্বাস ছাড়ল, তবে তা ক্লান্তির নয়, স্বস্তির। আয়ুষকে বলে সব জানিয়ে দেবে ও শ্রেয়াকে। কতক্ষণ এভাবে লুকিয়ে রাখা যায়, যেখানে সত্য চক্ষু সম্মুখে? তাই সেও পারবে না। নিচে গিয়ে খাওয়ার ইচ্ছা না থাকা সত্ত্বেও শ্রেয়ার জোড়াজড়িতে আসতে হলো। মেয়েটার একটাই কথা, প্রিয় তাদের বাড়ির হবু বউ হয়ে নিচে গিয়ে একসাথে না খেলে ব্যাপারটা খুবই দৃষ্টিকটু দেখায়। দোনোমনো করতে করতে প্রিয় ডাইনিং টেবিলের সন্নিকটে আসে। ইতিমধ্যে সবাই যার যার আসনে বসে পড়েছে। বিশাল বড় টেবিল, হরেক রকমের পথ সাজানো তাতে। শত হোক শ্বশুরবাড়ির লোক, তাদের সামনে প্রিয়র উঁচু মাথা নুয়ে গেল লজ্জায়, সংকোচে। ত্রিহা আদুরেশ্বরে ডেকে আয়ুষের পাশের চেয়ারে বসিয়ে দিল। রাশেদা মেয়ের দিকে চেয়ে জিজ্ঞেস করল, কিরে শ্রেয়া কই? প্রিয় ভরকে গেল মায়ের মুখে শ্রেয়া নামটা কর্ণধার হওয়া মাত্র। ওর সঙ্গে সঙ্গে চমকপ্রদ দেখালো আরও কয়েকটা মুখ। প্রথমতে আয়ুষের গলায় সদ্য পানি পান করা পানি আটকে গেল। বহু কষ্টে ঢোক গিলে চক্ষুতে বৃহদাকার করে ফেলল। মনে পড়ে এটা তো তার ভাবির নাম। প্রিয় আমতা আমতা করেও জবাব দেয়, ওর খাবার উপরে পাঠিয়ে দাও আম্মু, শরীর একটু একটু খারাপ লাগছে, তাই নিচে আসেনি। তোজো চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। প্রিয়র কথাটা শ্রবণ হতে না হতেই তোজের আচমকা উঠে দেওয়ার হতভম্ব সবাই। মেহেরিমা উত্তেজিত সুরে বলে উঠলেন, কি হলো, খাবি না? মেহেরিমার দিকে তাকালো না তুর্য, সোজা দৃষ্টি ফেলল প্রিয়র বাবার দিকে। নম্র ভদ্রতা বজায় রেখে বলল, খিদে ফুরিয়ে গেছে আঙ্কেল, কিছু মনে করবেন না, একটা জরুরি কাজ পড়ে গিয়েছে, হঠাৎ মেসেজ আসলো, এখনই যেতে হবে, রাতে আসবো। একদণ্ড আর উপস্থিত থাকলো না প্রিয়দের বাড়িতে। বড় বড় পা ফেলে বাহিরে আসে অন্দরমহল ছেড়ে। নিচে ড্রাইভ করতে পারবে না বিধায় একজন ড্রাইভারকে ডেকে গাড়ির পেছনে উঠে বসলো। ড্রাইভার মোতালেব দেখলো তুর্যের অগ্নিময় দু চোখ। ঘাবড়ানো স্বরে জিজ্ঞেস করলো, কোথায় যাবো স্যার? পাগলা গারদে, মনে হচ্ছে আবারও পাগল হতে চলেছে, অ্যাক্সিডেন্টে নয়, হৃদয় যন্ত্রণায়। তুর্যের বিরক্তি ভরা কণ্ঠের উল্টাপাল্টা কথা শুনে মোতালেব তাজ্জব হয়ে যায়, চেয়ে রইল কয়েক পলক। কিছু সময় পর মুহূর্তে গাড়ি স্টার্ট দিয়ে যেতে থাকে অজানা গন্তব্যে। রাশেদা সবাইকে রুম দেখিয়ে দিলেন বিশ্রামের জন্য। সারাদিন রাত পড়ে আছে পরিণয় ঘটিত আলোচনার। মেহেরিমা রুমে এসে চুপ করে বসে রইলেন, হাঁসফাঁস অবস্থা ওনার। তুর্য হাত কাটলো কিভাবে সেটা বলেনি, তার উপর না খেয়ে আকস্মিক বেরিয়ে গেল। ছেলেটার মাথায় কি চলছে কিছুই বোধগম্য হচ্ছে না ওনার। কিন্তু তুর্য অনেক ধূর্ত, জীবনের হিসাব নিকেশে বড্ড পড়ু, নিশ্চয়ই কয়েক বছরের সমীকরণ মেলাতে হন্য হয়ে ঘুরছে। যা করার তাড়াতাড়ি করতে হবে, যে করেই হোক ছেলেটার জীবনকে গুছিয়ে দিতে হবে। প্রথম ছেলের মতন দ্বিতীয় সন্তানকে নিজের বানানো গণ্ডি পেরিয়ে যেতে দেবে না সে। প্রিয় ও আয়ুষের কথা অহমিকা ও তুর্যর জুটি বেঁধে দিতে হবে। প্রিয় ও আয়ুষের সাথে অহমিকা ও তুর্যর জুটি বেঁধে দিবেন বলে ঠিক করলেন। কিন্তু তার আগে পুরানো আপদকে সরাতে হবে। কাজে একজন মহিলাকে দিয়ে শ্রেয়াকে ডেকে আনলেন তিনি রুমে। দরজা বন্ধ করে রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করলেন, কণ্ঠ প্রবল আক্রোশ। এখানে কি করছো তুমি? প্রিয়কে বান্ধবী বানিয়ে আমার ছেলের জীবনে বসত করার চেষ্টা করছো? শ্রেয়া ভেবেছিল চুপিসারে সব হজম করবে, পারল না। নিজের ধৈর্যের সীমানা অতিক্রম করে বলল, বসত করতে চাইলে আমাকে ঠকানোর স্বাদ আদৌ আপনার আছে? আপনার প্রথমেই বোঝা উচিত ছিল, আমি যেহেতু আপনার চোখের আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছি, তার মানে আমি স্ত্রীর অধিকার চাইছি না। কোন ভিত্তিতে আমাকে এসব বলেন? আমার স্বামীর ওপর আমার হক আছে, কিন্তু আমি নিজের অতীতের বিষাদগ্রস্ত স্মৃতি টেনে ওনাকে ফেলে চলে গিয়েছিলাম। তাই এখন ওনার সামনে স্ত্রী হয়ে দাঁড়ানোটা স্বার্থপরতা বই কিছুই নয়। যার খারাপ সময় আমি থাকতে পারিনি, তার ভালো সময় আমার প্রাপ্য না। মেহেরিমা বাঁকা হেসে বললেন, আসলেও তুমি ডিজার্ভ করো না। করে একমাত্র অহমিকা। তুর্য বিয়ের কথা জানে না। যদি জানে তুমি ওর স্ত্রী এবং বিয়ের পরদিন সে পাগল বলে তুমি তাকে ছেড়ে পালিয়েছ, তাহলে ঘৃণা করবে। কারো ঘৃণার পাত্রী হওয়ার চেয়ে আড়ালে থাকাই বুদ্ধিমানের কাজ। অহমিকা ওকে সুস্থ করেছে, মেয়েটার ভালোবাসার স্বার্থ নেই। আমি ওকে আমার ছেলের জীবনে চাই। শোনো, ডিভোর্স পেপার বানানোর জন্য উকিলকে ফোন দিয়েছি আমি, সাইন করে দেবে। যে সম্পর্কের সূচনা তুর্যের অগোচর হয়েছে তার সমাপ্তিও ওর অজান্তেই হবে। অধিকার না দেখানোর বিষয়টার ক্ষেত্রে শ্রেয়া বিনা যুদ্ধে নিজেকে পরাজিত দাবি করেছিল, কিন্তু ডিভোর্স
আয়ুষী ফ্যালফ্যাল নয়নে চেয়ে আছে বিছানার উপর বসে থাকা শ্রেয়ার দিক। মনে হচ্ছে সে কোনো ভূত দেখছে, মস্তিষ্ক ফাঁকা, বুদ্ধি লোপ পেয়েছে। আকস্মিক পরিচিত মুখ থেকে হতবিহ বলছে। টালমাটাল পায়ে শ্রেয়ার পাশে দাঁড়িয়ে বলল, তুমি তো শ্রেয়া ভাবি, তাই না? হুম। নিঃসংকোচ উত্তর শ্রেয়া। কোথায় ছিলে এত বছর? বিয়ের পরের দিন সকালে চলে গেল কেন ভাবি? শ্রেয়া আর চোখে প্রিয়র মুখের দিকে তাকালো। কোনো হেলদোল নেই তার। যেন এমন কাণ্ড কথাবার্তা শুনে সে মোটেও অবাক হচ্ছে না, উল্টো চমকাচ্ছে শ্রেয়া স্বয়ং। প্রিয় কি সব জানে? নয়তো এত আয়ুষী ভঙ্গিতে মেয়েটা গালে হাত দিয়ে ওদের কথা শুনছে কেন? আয়ুষী শ্রেয়ার সামনে বসলো, বলল, তুমি ভয় পেয়ে পালিয়ে গিয়েছিলে ভাবি, ভাইয়া সেদিন মেরেছিল বলে। জানো এখন ভাইয়া সুস্থ হয়ে গিয়েছে, কয়েক মাস হবে, কিন্তু। মন খারাপ করে কথা বলা থামিয়ে দেয় আয়ুষী। প্রিয় ওর নিশ্চুপ মুখ দেখে গলা উঁচিয়ে প্রশ্ন করে, কিন্তু কি আয়ুষী? আয়ুষী মলিন মুখ এক পলক চাইল, নিষ্প্রভ সুরে বলল, ভাইয়ার পাগল হওয়ার পরের কোনো মুহূর্ত মনে নেই। ভাইয়া তো এটাও জানে না সে বিবাহিত। চাচি চায় না ভাবি সম্পর্কে, বিয়ের সম্পর্কে ভাইয়া জানুক, কারণ ভাবি ভাইয়াকে পাগল দেখে পালিয়ে গিয়েছে। এতে বেশ কষ্ট পেয়েছে চাচি, সবার তিক্ত কথায় কেটেছে অনেক। আমাদের বুঝ হওয়ার পর চাচিকে কখনো এত কাঁদতে দেখিনি, এমনকি বড় ভাইয়া বাড়ি ছেড়ে যাওয়ার সময়টাতেও না। একমাত্র ভাই সবাই যখন তুর্য ভাইয়াকে পাগল বলে নানান কটূক্তি করছিল, চাচি সহ্য করতে পারিনি। তুমি কি সত্যিই ভাইয়ার পাগল রূপ দেখে পালিয়েছো ভাবি? শ্রেয়া বলার জন্য কিছুই খুঁজে পাচ্ছে না। সবাই ঘুরে ফিরে তাকে কেন এই একটা প্রশ্নই করে। লজ্জা লাগে ওর, ভীষণ পাষাণ মনে হয় নিজেকে। কী করে পারলো সেদিন চৌধুরী বাড়ি থেকে ছেড়ে বেরিয়ে আসতে? না আসলে আজকের গল্পটা হয়তো সুন্দর হতো, ভিন্ন হতো। প্রিয় পরিস্থিতি সামলাতে বলে উঠল, তোহাস ভাইয়ার কী খবর? কথা হয় তোমাদের সাথে? ভাইয়ার সাথে হয়, আমি কথা বলেছিলাম দু একবার। ভাইয়ার একটা মেয়ে হয়েছে। আয়ুষ ভাইয়া কিছু বলেনি তোমাকে? না, 5টা বছর কেটে গেল, বাংলাদেশে আসবে না আর। হুম। যতদিন না চাচি আরিয়ানা ভাবির প্রাপ্য সম্মানটুকু দিয়ে না আনেন, ভাইয়াও চৌধুরী বাড়িতে পা রাখতে নারাজ। ওদের কথোপকথনের মাধ্যমে শ্রেয়া ঠিক বুঝতে পারলো তুর্যের বড় ভাই আছে, হয়তো কিছু মনোমালিন্যের দরুন বাড়ি থেকে দূরে থাকেন আলাদা বউ সন্তান নিয়ে। শ্রেয়া ভেবেছিল আজ রাতেই ও চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে যাবে, কারণ রাত নাগাদ ডিভোর্স পেপার রেডি হয়ে যাবে বলে জানায় মেহরিমা। সে ডিভোর্স দিতে চায় না, কোনো ক্রমেই নয়। তাই এখানে থেকে মেহরিমার চক্ষুশূল হওয়ার চেয়ে চলে যাওয়াই উত্তম মনে হলো। রুমে এসে প্রিয়কে অতীতের সমস্ত অধ্যায় খুলে বলার চেষ্টা করে। তখনই আচমকা আগমন ঘটে আয়ুষীর। ভয় হচ্ছে শ্রেয়ার প্রচণ্ড। যদি এক এক করে কথার মাধ্যমে তুর্যের কর্ণকুহরে পৌঁছায় ও তুর্যের বউ, তাহলে লোকটা সব কিছু শুনে নিশ্চিত ওকে ঘৃণা করবে, বলবে নিজের স্বার্থ বুঝে পালিয়েছে। চাইলে অতীত টেনে নিজের ভয়গুলো স্পষ্ট প্রকাশ করার সুযোগটা মিলবে না। সত্যি বলতে ও স্বার্থপরের মতোই কাজ করেছে, পারবে না ও স্বামীর ঘৃণা সহ্য করতে। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। প্রিয় যেহেতু শুরু থেকেই সব জানে, আর চট্টগ্রাম ওর সাথে দেখা, আশ্রয় কোনো কিছুই কাকতালীয় নয়, তাই শ্রেয়া আর বর্ণনা কিংবা বিশ্লেষণ করার কিছু পেল না। এই মুহূর্তে ওর এই ইট পাথরের শহর ছাড়তে হবে। নিজের জীবন শুভ্র বলে অন্যেরটা কি রঙিন হওয়া দোষের? একদমই না। তুর্য স্যারের জীবনে রংধনু আসুক, শুভ্র শ্রেয়সীবি না। শ্রেয়া আলমারি খুলে সঙ্গে আনা দোষের জামা গোছাতে শুরু করলো। আয়ুষী প্রিয় স্তব্ধ হয়ে গেল ক্ষণিকের জন্য। পরক্ষণে ব্যতিব্যস্ত হয়ে প্রিয় উঠে বসে কণ্ঠে প্রবল অস্থিরতা নিয়ে বলে, কী করছিস তুই শ্রেয়া? শ্রেয়া সূক্ষ্ম নিঃশ্বাস ছাড়ল। চোখের জল টলমল করছে ওর, আঁখি বুঝলেই বুঝিয়ে গড়িয়ে পড়বে অশ্রুকণাটা। বাহ্যিকভাবে শক্ত থাকলেও স্বামীর দ্বিতীয় বিয়ের কথা ওর হৃদয় ক্ষতবিক্ষত করে দিচ্ছে। রক্তক্ষরণ হচ্ছে অবলীলায়। অভ্যন্তর যদি এই মেদিনীর নির্দয় কঠোর মানুষগুলোকে দেখতে পেত, তাহলে চোখে বিত্ত কতটা পুরছে হৃৎপিণ্ড, কত হাহাকার ধ্বনি তুলছে প্রিয় মানুষকে পাওয়ার আশায়, মিলনের তৃষ্ণায়। ওষ্ঠোত্তর চেপে শ্রেয়া কান্না সংবরণ করে নিল। কাটকাট কণ্ঠে বলে উঠল, আমি ফিরে যাব প্রিয়। এভাবে কতদিন বন্ধ করবো কোচিং সেন্টার? তোর সামনের সপ্তাহে বিয়ে, হাতে আরও 3টে দিন। এতদিন এখানে থাকলে আমার বাকি জীবনটা কিভাবে কাটাবো আমি? তুই তো শ্বশুরবাড়ি চলে যাবি, কিন্তু আমার জীবনটা আমার নিজের হাতেই সামলাতে হবে। আমার কোনো আপনজন নেই। আমার ভরসা, আশ্রয়স্থল সব কিছুই আমি। একদম আটকাবি না আমাকে। তোর বিয়ের দিন আমাকে পাবি চোখের সামনে। আজ আমাকে আমার সিদ্ধান্তে অটল থাকতে দে। প্রিয় সোজাসাপটা প্রশ্ন করলো, শ্বশুরবাড়ি থাকতে, স্বামী থাকতে তুই আপনজন নেই বলে অস্বীকার করছিস? আপনজন থাকলে কি সবাই আপন হয়ে যায়? আলতো হেসে পাল্টা প্রশ্ন করে শ্রেয়া। প্রিয়র উত্তরের ধৈর্য না ধরে পুনরায় বলে উঠল, ফুপু খালারা এই শহরের বাসিন্দা, তাদের রক্ত আমার দেহে বহমান। তবুও কি তারা আপনজন হতে পেরেছে? আর তুর্য স্যার তো জানেই না আমি ওনার বউ। কোন ভিত্তিতে খুঁটি গাড়বো আমি, যেখানে ভিটেমাটি নরম? আসি, 3 দিন পর ফিরে আসবো। তবে এতদিন এখানে দম হাতি নিয়ে 1 সেকেন্ডও থাকা সম্ভব না আমার পক্ষে। মন খারাপ করিস না। আমার তরফ হতে আয়ুষ ভাইয়াকে এত বছর আড়ালে সাহায্য করার জন্য ছোটোখাটো একটা ধন্যবাদ জানিয়ে দিস। বিশাল বড় আকারের ধন্যবাদ দিতে পারলাম না, কেননা সুখে নেয় আমার শব্দভাণ্ডারেও শব্দের অভাব। দিনের আলো ফুরিয়ে প্রকৃতিতে সাজ নেমে এসেছে। অন্তরিক্ষে থোকা থোকা কৃষ্ণচূড়ার ন্যায় লাল জমাট রক্ত বেঁধেছে যেন। জানান দিচ্ছে ঘরে ঘরে রোশনাই জ্বালানোর সময় হয়েছে। রাশেদা, প্রিয়র দাদি, প্রিয়র বাবা সবার কাছ থেকে এক প্রকার জোর করে বিদায় নিয়ে বেরিয়ে এসেছে শ্রেয়া। কারণস্বরূপ দেখিয়েছে আগামীকাল খুব জরুরি একটা কাজ আছে কোচিং সেন্টারে, না গেলে চাকরিটা আর টিকবে না। প্রিয়র বাবা তো বলেই বসলেন, আমার মেয়েকে আমি পালবো, তোর কেন চাকরি করতে হবে? এত একরোখা জেদি কেন তুই?
নিষ্ঠুর ভূমিতে এত ভালো মানুষগুলোর নাগাল পেলে শ্রেয়ার ইচ্ছে করে জড়িয়ে ধরে বলতে, আমার বাবা মার জীবনটা কেন এত অগোছালো ছিল, কেন সুন্দর পথের পথিক আমি হতে পারলাম না। আটকাবেন না আমাকে স্বাবলম্বী হতে। পরনির্ভরশীল হওয়া মানে এই না যে নিজের হাতে নিজেকে খুন করা বন্দোবস্ত। পরনির্ভরশীল হওয়া মানে যে নিজের হাতে নিজেকে খুন করার বন্দোবস্ত। প্রিয়সহ আসার জন্য জেদ ধরল, কিন্তু বিয়ে নামক নিয়মনীতিতে কড়া বাঁধনে বাধা পড়ল সে। তবুও সকল বাধা অতিক্রম করে আসতে উদ্যত হয়। শ্রেয়া কোনো রকমে বুঝিয়ে মিনতি করে মেয়েটাকে রেখে আসে। ও চায় না ওর মতন করে প্রিয় ও চৌধুরী বাড়ির সদস্যদের কাছে তিক্ত হয়ে উঠুক। বলে তো গিয়েছে প্রিয়কে আবারও আসবে, কিন্তু এই চেনা শহরে ফিরে আসার ইচ্ছাটা শ্রেয়ার প্রায় নিভু। আজ বাস ছাড়তে 2 ঘন্টা দেরি হলো। কোনো একটা সমস্যা দেখা দিয়েছিল বাসে। শ্রেয়া আলসেমি করে আর অন্য বাস স্ট্যান্ডে যায়নি। এখন বাস ছেড়ে দেবার পালা। ঘাটতের একটা অভ্যাস আছে ওর, যে অভ্যাসকে অনভ্যাসে পরিণত করতে গিয়ে শ্রেয়া প্রতিবারই ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই একে ঘাটতেরা বললে ভুল হবে না, এবং তা হলো বাসে উঠলে মাথা ব্যথার যন্ত্রণা। সেই কারণবশত শ্রেয়া বাস যখন ছেড়ে দেওয়ার পালা তখনই উঠল। বসলো জানালার ধারের সিটে। দৃষ্টি বাহিরে নিবদ্ধ করতে পাশের সিটে কারো উপস্থিতি টের পায়। চোখ ফিরিয়ে পাশে ফেলতে চোখ ছানা বড়া ওর। দৃষ্টি স্থবির মানুষটার চেহারার দিকে। বাসের অল্প স্বল্প আলোতে স্পষ্ট চেহারার গম্ভীর ভাবটুকু। শ্রেয়ার মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, স্যার আপনি? তুর্য মোবাইলের স্ক্রিনের দিকে দৃষ্টি স্থির রেখে গম্ভীর স্বরে বলল, কেন, বাসে থাকা নিষিদ্ধ? না মানে আপনি চট্টগ্রাম যাবেন? জানি না, তুমি ঠিক করে দাও আমার গন্তব্য। তুর্যের কণ্ঠে বিরক্তিভাব। শ্রেয়ার মনে হচ্ছে সে কথা বলতে ইচ্ছুক না, কিন্তু তুর্য এখানে কেন? নিজেদের গাড়ি থাকতে বাসে? হৃদস্পন্দনের গতি বেড়ে চলেছে শ্রেয়ার। চমক চেপে বসে রইল সিটে। পারে না মেয়েটা বাস ভেঙে বাইরে চলে যায়। তুর্যের দেহ হতে ভেসে আসা পারফিউমের ঘ্রাণ ওকে ক্রমে ক্রমে মাতাল করে তুলছে। কেমন নেশা ধরানো। মাথার যন্ত্রণার চেয়ে হৃদয়ের যন্ত্রণা দ্বিগুণ হারে বাড়ছে। স্পন্দন ক্রিয়া অস্বাভাবিক, নিয়ন্ত্রণহীন। আগে তো এমন হতো না। তুর্যর এক হাত কিছু সময় পর পর ওর এক হাত দিয়ে ছুঁয়ে দিচ্ছে। আচ্ছা, বাসের সিট কি ছোট বানালো? নয়তো না চাইতেও কেন স্পর্শ লাগছে বারংবার? এভাবে চলতে থাকলে তো হার্ট অ্যাটাক করে দিতে পারে শ্রেয়ার। তুর্য মোবাইলটা পকেটে পুরে সিটে মাথা এলিয়ে দিল। সেই অবস্থায় ঘাড় বাঁকিয়ে শ্রেয়ার পানে তাকালো সে। নিমিষেই থতমত খেয়ে গেল শ্রেয়া। ও তুর্যের দিকে চেয়েছিল পলক্ষীন। কী সুন্দর বাহিরের আলো এসে ঠিকরে পড়েছিল লোকটার ফর্সা চেহারা। খোঁচা খোঁচা দাড়িগুলো একটুখানি ছুঁয়ে দিতে পারলে শান্তি মিলত। যদি পারতো তবে বলতো, আপনার আর আমার সম্পর্কটা পবিত্র, তবুও মাঝে বিশাল দূরত্ব। শ্রেয়া চোখ সরিয়ে নিতে তুর্য ফিচেল হাসে। লৌসরে বলল, দেখার পালা চুকিয়ে ফেলেছ? শ্রেয়ার বক্ষস্থল থরথর করে কাঁপল। লজ্জায় নুয়ে যাওয়ার উপক্রম। নিজের চোখজোড়া সংযত করতে পারল না কেন যেন। স্যার কি ভাবছেন? এমনিতেই লোকটা ওকে কটুবাক্য শোনানোর একটা সুযোগ হাতছাড়া করে না। ভাবনায় মগ্ন হতেই তুর্যর ভরাট কণ্ঠস্বর শুনতে পেল। ঘাড় বাঁকিয়ে তাকালো তৎক্ষণাৎ। মুখমলি দেখাচ্ছে কেন? জবাবের প্রতীক্ষায় চেয়ে তুর্য। তুখর দৃষ্টি তাক করে রেখেছে। চোখের কালো কুচকুচে মনিতে শ্রেয়ার অস্পষ্ট মুখশ্রী ভেসে আছে। এক এক করে 5 মিনিট পেরিয়ে যায়, তবুও উত্তর পায় না। দাঁতে দাঁত চেপে বলে উঠল, চুপ থাকার বাজে অভ্যাস ত্যাগ না করলে চিরতরে বোবা বানিয়ে দেবো, বেয়াদব মেয়ে। সবসময় তর্কের বেলায় এক পায়ের খাড়া হয়ে থাকো। ভালো কিছু জিজ্ঞেস করলে মনে হয় কথা বলতে কষ্ট হয়, যত সব। রাগান্বিত কণ্ঠে কথাগুলো বলে তুর্য সিট ছেড়ে উঠে দাঁড়ালো। চোখ বুজে পুনর্বার বলল, মাথা ব্যথা করছে? এবার মুখ খুলে শ্রেয়া ছোট্ট একটা শব্দ উচ্চারণ করলো, জি। তুর্য সামনে গিয়ে বাস ড্রাইভারের সঙ্গে কী যেন বলল কতক্ষণ। শ্রেয়া মাথা উঁচিয়ে দেখার চেষ্টা করলো। মাঝখানে হওয়ার কথার আওয়াজ এখান থেকে এখন পর্যন্ত আসছে না। তারপর প্রায় 8 ঘন্টা পরে কোনো এক বাজারে বাস থামতেই তুর্য নেমে যায়। বিস্মিত হলো শ্রেয়া। সে কি চলে গেল? আবারও বাস ছাড়ছে না। রাত তেমন একটা হয়নি। বাজারে সবগুলো দোকান খোলা। তুর্য ফিরে এলো প্রায় 4 মিনিট পর। বাস ড্রাইভারের সাথে আবারও সংক্ষিপ্ত উপকথন ছেড়ে ওর পাশে এসে বসলো। একটা পানির বোতল ও ট্যাবলেট বাড়িয়ে দিয়ে বলল, খেয়ে নাও, মাথা ব্যথা কমে যাবে। শ্রেয়ার পুরো দুনিয়া থমকে গেল মুহূর্তেই। চলন্ত বাসও যেন থেমে গেছে। তুর্য ওর জন্য বাস থামিয়ে ওষুধ এনেছে কেন? এত দরদ, এত যত্ন। পরক্ষণে ওর মন গড়া সমস্ত ভুল প্রশ্নের জবাবটা সোজাসাপটা তুর্যই দিয়ে দিল। নির্লিপ্ত কণ্ঠে বলল, পানির তেষ্টা পেয়েছিল, তোমার মাথা ব্যথা, তাই মানবতার খাতিরে ওষুধ নিয়ে এলাম। ভুল কিছু আবার মনে পুষে রেখো না। আমি স্যার মানুষ, একটা মায়া কাজ করছে ছাত্রীর জন্য, বুঝলে?